ঠিক আছে, সবাই সবাই একটু মনোযোগ দিই। আমরা দেখা যাচ্ছে না কোন সাইডটা? ও আচ্ছা, ওটা ছোট করে নিচ্ছি। ওইটা এখন দেখা যাচ্ছে? দেখেন টুলগুলো দেখা যায় কি? সাইডে গ্যাপ আছে কি কোনো? এবার ঠিক আছে? ও না, সেটাই বলতেছি যে ঢুকে যাচ্ছে। এই ল্যাপটপের সঙ্গে এগুলো মেলে না, ল্যাপটপের রেজলিউশনের সঙ্গে টিভির রেজলিউশনটা মেলে না। এবার ঠিক আছে তো না? দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা শুরু করি। আমরা গতদিন ফটোশপটা সেট আপ কীভাবে দিতে হয় সেটা দেখছিলাম, তারপরে ফটোশপের একটু মেনু বার সম্বন্ধে আলোচনা করছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করবো আমাদের যে টুলবারগুলো আছে ফটোশপে, যে টুলগুলো দিয়ে আমরা কাজ করি, যে টুলগুলো ইউজ করে আমরা সব ধরনের কাজ করি, সেই টুলগুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকেও আলোচনা করব। আমরা গতদিন আলোচনা করছিলাম মুভ টুল নিয়ে, রেক্টেঙ্গল মার্কেট টুল, ইলিপ্টিক্যাল মার্কেট টুল, আর লেসে টুল, পলিগনাল লেসে টুল, ম্যাগনেটিক লেসে টুল, তাই না? এই কয়েকটা টুলে আলোচনা করছিলাম। তো আর একবার একটু রিভিউটা নিই, যে আপুরা কতদিন আসেনি, ওনাদের জন্য আর একবার বিষয়টা বলি। আচ্ছা, ফটোশপে এই হচ্ছে ফটোশপে ইন্টারফেস। আমরা যখন ফটোশপে কাজ করি আমরা দুইভাবে কাজ করি। একবারে নতুন কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করি, আর একটা হচ্ছে যে আমরা এক্সিস্টিং কোনো ফাইলকে ওপেন করে কাজ করি। তার মানে দুইভাবে কাজ করা যায়। একবারে নতুনভাবে কোনো ডকুমেন্ট তৈরি করে কাজ করা যায়, সেটা করতে গেলে আমাদেরকে যেটা করতে হয়, ফাইল মেনুতে যাবেন। আর একটা বিষয়, অনেকেই আছে এখানে যারা 2015 ইউজ করবেন, 2015 ইউজ করবেন, সফটওয়্যার 2014 ইউজ করবেন, সেখানে এই ধরনের ইন্টারফেসটা আসবে না। মানে রিসেন্ট ওয়ার্ক যেটা আমি করছি সেই পেজটা ওগুলোতে নাই। হ্যাঁ, অতএব ওটা নিয়ে টেনশনের কারণ নেই। আপনার অনেকে প্রশ্ন করে, ভাই আপনার এখানে দেখি আমাদের এখানে আসে না। এটা হচ্ছে যে লেটেস্ট সফটওয়্যারের এইটা সুবিধা। এখন লেটেস্ট সফটওয়্যার ইউজ করতে গেলে আবার পিসির কনফিগারেশনও হওয়া লাগবে লেটেস্ট। এই হচ্ছে বিষয়। অনেকে যার যেটা পিসি আছে আপাতত সেটাই থাক, পরবর্তীতে আমরা ইনশাল্লাহ মার্কেট প্লেস থেকে ইনকাম করে আমাদের পিসিগুলো আপডেট করবো। এটাই হচ্ছে আমাদের প্ল্যানিং। আমি যখন প্রথম ফ্রিল্যান্সিং শুরু করি, সেকেন্ড হ্যান্ড একটা ল্যাপটপ কিনছিলাম 14,500 টাকা দিয়ে। তখন অত টাকা নেই যে একবারে নতুন ল্যাপটপ কিনবো, তারপরে এটা করবো। এরপরে 4টা ল্যাপটপ চেঞ্জ করলাম, এখন পর্যন্ত সব মনে কাজ করি আর আপডেট করি, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে ফটোশপে আমরা দুইভাবে কাজ করতে পারি। ফাইল মেনুতে গিয়ে একবারে নিউ, মনে করেন আমার কাছে কোনো কাজ নাই, কোনো এক্সিস্টিং কোনো টেমপ্লেট নাই, এক্সিস্টিং কোনো ফাইল নাই, আমি নতুন করে কোনো একটা ডিজাইন তৈরি করব অথবা নতুন করে কোনো একটা জিনিস তৈরি করব। সেক্ষেত্রে প্রথমেই আমাদেরকে যে কাজটা করতে হয়, ফটোশপটাকে ওপেন করে ফাইল মেনুতে গিয়ে এখানে প্রথম যে কমান্ডটা ফটোশপের, সেটাই হচ্ছে নিউ। এটার শর্টকাট হচ্ছে Ctrl+N। আমরা কিবোর্ড থেকে যদি Ctrl+N প্রেস করি তাহলে এরকম একটা ডায়লগ বক্স আসে। এই ডায়লগ বক্স থেকে আমাদেরকে যেটা করতে হয়, আমাদেরকে ডকুমেন্টার সাইজটা অ্যাডজাস্ট করে দিতে হয়, আমাদেরকে ডকুমেন্ট সেট আপটা করে নিতে হয়। এখন ডকুমেন্ট সেট আপটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনার ডকুমেন্ট সেট আপ যদি ঠিক না হয় তাহলে পুরোটাই গণ্ডগোল, পুরো কাজটাই বাতিল। ঠিক আছে, আমি কি ধরনের কাজ করব, কিসের ওপর কাজ করব, কোন সেক্টরে কাজ করব, সেগুলো সব কিছু ভেবে চিন্তে আমাকে ডকুমেন্ট সেট আপটা করতে হয়। তো আমি একটু আরেকবার বলে নিই, আমরা দুই ধরনের মিডিয়ার জন্য কাজ করি। একটা হচ্ছে ওয়েব মিডিয়া আর একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া। ঠিক আছে, আমরা যদি ওয়েব মিডিয়ার জন্য কাজ করি তাহলে মনে রাখতে হবে সেক্ষেত্রে আমাদের যে সাইজটা হবে সেটার এককটা হবে সবসময় পিক্সেল। দেখেন এখানে আমরা যখন কোনো একটা ডকুমেন্ট সেট আপ করবো তখন দেখেন এখানে পিক্সেল আছে, ইঞ্চি আছে, সেন্টিমিটার, মিলিমিটার, এগুলো বিভিন্ন ধরনের একক দেওয়া আছে, সাইজের একক। তাহলে আমরা কখন কোনটা কি ব্যবহার করব, কখন পিক্সেল ব্যবহার করব, কখন ইঞ্চি ব্যবহার করব, এটা তো আমাদেরকে জানতে হবে। না হলে তো আমি যদি মনে করেন বিজনেস কার্ড করতেছি আর আমি দিয়ে রাখছি পিক্সেল, ডিজাইন করার পরে ওটা যদি আমি বাইরেকে দিই, ওটা প্রিন্টিং কোম্পানিকে দেওয়ার সঙ্গে সঙ্গে রিজেক্ট, যেটা কি নিয়ে আসছেন, এটা তো পুরাই ভুল, তো গোড়াই গন্ডগোল। এই হচ্ছে অবস্থা। তাহলে আমাদেরকে জানতে হবে যে কোন মিডিয়ার জন্য কি ধরনের একক ইউজ করা হয়। তাহলে মনে রাখবেন ওয়েব মিডিয়ার জন্য আমরা সবসময় পিক্সেল ইউজ করব, পিক্সেল। এরপরে কত পিক্সেল হবে সেটা আবার ফিক্সড, আমি যদি ফেসবুকের ব্যানার করি তাহলে ওটার জন্য একটা সাইজ, আমি যদি ফেসবুকের প্রোফাইল করি তার জন্য একটা নির্দিষ্ট সাইজ, আমি যদি ফেসবুকের অ্যাড করি সেটার জন্য নির্দিষ্ট সাইজ। এইভাবে ওয়েব মিডিয়ার জন্য যতগুলা ডিজাইন আছে প্রত্যেকটার একটা নির্দিষ্ট সাইজ আছে। আপনি যদি সাইজের বাইরে করেন তাহলে সেটা সুন্দরভাবে সেখানে গিয়ে অ্যাডজাস্ট হবে না, সুন্দর করে বসবে না। আপনি মনে করেন একটা ফেসবুকের প্রোফাইল বানাচ্ছেন,
অথবা কোনো একটা কোম্পানির ফেসবুকের কভার বানাচ্ছেন, আপনাকে নির্দিষ্ট সাইজ অনুযায়ী করতে হবে। করলে যেটা হবে, সে যখন ইউজ করবে একবারে সুন্দর মতো সেই জায়গাটাতে দিয়ে বসে যাবে। সেই জন্য ফেসবুক ওদের সাইজ টেজগুলো সব ওরা দিয়ে দেয়, ওরা বলে দেয় যে আপনি যদি কভার ডিজাইন করেন তাহলে এই সাইজ করবেন। এগুলো আমরা পর্যায়ক্রমে সব দেখব, আমাদের এগুলো সব আমাদের সিলেবাসে আছে, এগুলো সব আমরা সাইজ টেজ সব দেখে নেব তখন। তাহলে যেটা প্রথমে মনে রাখতে হবে যে ওয়েবের জন্য কাজ করলে পিক্সেল, আর প্রিন্ট মিডিয়ার জন্য যদি আমরা কাজ করি তাহলে সেক্ষেত্রে ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার। ইঞ্চি কখন সেন্টিমিটার, কখন মিলিমিটার, এইটা নির্ভর করবে কোন দেশের বায়ার, আমি কোন দেশের জন্য কাজ করতেছি সেটার উপর ডিপেন্ড করে সেটা তখন আমাদেরকে মেনটেন করতে হবে। যেমন যদি অস্ট্রেলিয়ান কোনো প্রতিষ্ঠান হয় তাহলে ওরা বলে দেয় যে আমাদেরটা হবে মিলিমিটারে। অস্ট্রেলিয়ার যদি কোনো প্রতিষ্ঠান হয় তাহলে ওরা কিন্তু বলে দেয় যে এটা হবে মিলিমিটারে। যদি আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাই, এইটা একটা, এইটাতে কি বলছিল সাইজের কথা, এটাতে বলে নাই। এরকম ডেসক্রিপশন যখন কোনো কন্টেস্ট, যখন মার্কেট প্লেসে যখন কোনো কাজ আসে তখন সেই বায়ার পুরো ডেসক্রিপশনটা দিয়ে দেয়, হ্যাঁ, যে তার সাইজ কত হবে, কি কি কালার ইউজ করতে হবে, তার ইনফরমেশন কি কি হবে, ডিটেলস সে দিয়ে দেয়। এখানে সব ডিটেলস দিয়ে দেয়। আমাদের প্রথমে যেটা করতে হয়, ডিটেলসটা পড়ে তারপরে কাজ শুরু করতে হয়, সেই অনুযায়ী কাজ করতে হয়। আচ্ছা, মজার বিষয় দেখেন, এটা একটা কন্টেস্ট ছিল গতকালকে এই কন্টেস্টটা উইন হয়েছে, যে ছেলেটা উইন হয়েছে সেটা আমাদের স্টুডেন্ট। ঠিক আছে, মানে মার্কেট প্লেসে এখন আমাদের স্টুডেন্টরা প্রচুর কাজ করতেছে। এটা আনোয়ার হোসেন, এর বাড়ি হচ্ছে পাগলাপীর ছিলেন, পাগলাপীর, ওর বাসা হচ্ছে পাগলাপীর, এই যে রংপুর। এটা আমাদের স্টুডেন্ট। আমাদের এখানে ওর কোর্স শেষ হয়েছে ওদের সম্ভবত জানুয়ারিতে ওদের কোর্স শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন পর্যন্ত সে freelancer.com-এ 25টা কন্টেস্ট উইন করছে। 25টা, এখন পর্যন্ত 25টা কন্টেস্ট উইন করলো সে, এই ছেলেটা। জানুয়ারিতে মাত্র কোর্স হয়েছে। যে উনি মানে ছিল, ওনারা ওই সময় মানে ছিল না, ওনারা ওই জাস্ট ওই সময়কার ব্যস্ত। তো জানুয়ারিতে কোর্স শেষ হয়ে গেছে। তারপরে তো মনে করেন যে করোনা শুরু হয়ে গেল মার্চ থেকে, সে করোনার সময়টাকে ফুললি কাজে লাগিয়েছে। সে এখন পর্যন্ত freelancer.com-এ 25টা উইন। এ দেখেন তার অ্যাকাউন্টটা কবেকার, নভেম্বর 2019, মানে যখন ওদের ক্লাস চলে তখনই ওদেরকে অ্যাকাউন্ট করে। আমরা তো ক্লাস চলাকালীন সময় আপনাদের অ্যাকাউন্টগুলো করে দিব। তো ওদের ক্লাস চলাকালীন সময় অ্যাকাউন্ট করে দেওয়া হয়েছিল। ওদের কোর্স শেষ হয়েছে জানুয়ারিতে, কোর্স শেষ, সে এখন ফুললি কাজ শুরু করে দিছে। এখন পর্যন্ত তার 25টা উইন। কিন্তু এরা যখন এখানে আসে তখন এরা মনে করেন যে মানে কলম বলেন একটা কথা, কিচ্ছু জানতো না ফটোশপের। অনেকে তো আপনারা টুকটাক জানেন, কিন্তু এরা কিচ্ছু জানতো না। এবং মজার বিষয়টা যে এই ব্যাচটা থেকে এত বেশি সফলতা আসছিল, আমাদের 10 জন স্টুডেন্ট ছিল, 8 জনেই মার্কেট প্লেস থেকে আর্ন করতেছে, রেকর্ড। মানে এরা এত ভালো কাজ করতেছে আর কি। আমাদের বেস্ট একটা ব্যাচ, আমাদের যে ব্যাচগুলো ছিল তার মধ্যে বেস্ট একটা ব্যাচ, যে ব্যাচে সবাই ইনকাম করছে। এই হচ্ছে বিষয়। এবং মজার বিষয় কি জানেন, এখানে আমিও ডিজাইন দিছি। তো আমার ডিজাইন বায়ার, মানে এখানে কে স্টুডেন্ট কে টিচার দেখার সুযোগ আছে, কে এক্সপার্ট কে বিগিনার দেখার সুযোগ আছে? কোনো সুযোগ নেই। ওর এটা ডিজাইন বায়ারের পছন্দ হয়েছে, ও নিয়ে নিল, কিছু করার নেই। আমি এখানে অনেকগুলো ডিজাইন দিচ্ছিলাম। এই হচ্ছে বিষয়। অতএব কিছুদিন পরে দেখা যাবে যে আপনারাও এরকম ডিজাইন দিচ্ছেন, আমিও ডিজাইন দিচ্ছি, আপনাদের ডিজাইন বায়ারের পছন্দ হয়েছে, আমার হয়নি, আমারটা হয়নি। খারাপ লাগার কিছু নেই, ভালোই লাগে যে আমার স্টুডেন্টই তো হয়েছে। এখানে তো কেউ না কেউ তো উইন হইতো, তো সেটা যদি আমাদের স্টুডেন্ট হয় তাহলে কি খারাপ লাগার কি আছে, ভালোই লাগে তখন। আচ্ছা, তাহলে এইভাবে যখন কোনো কাজ আসছে তখন আমাদেরকে সেটা ডেসক্রিপশন দিয়ে দেয়। তো যদি অস্ট্রেলিয়ান কোনো বায়ার আসে তখন ওরা বলে দেয় যে আমাদের সাইজটা হবে মিলিমিটারে। তখন আমাদের যেটা করতে হবে কি, আমাদেরকে শুরুতে মিলিমিটারটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে দেন আমরা ওই অনুযায়ী আবার ওখানে যে ও যত মিলিমিটার বলবে, ও যদি বলে যে 90 মিলিমিটার তাহলে 90 মিলিমিটার দিব আমরা। আর হাইটটা যদি হয় 55 মিলিমিটার তাহলে 55 মিলিমিটার। আচ্ছা, তাহলে এই দুটা জিনিস গেল। এরপরে যেটা বিষয় আসতেছে রেজলিউশন। রেজলিউশনটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা যদি ওয়েবের জন্য কাজ করি তাহলে মনে রাখবেন মিনিমাম রেজলিউশন 72 ওয়েবের জন্য। ওয়েবের জন্য যদি কি যাই হচ্ছে না, ওখানে বাতাস না লাগলে আপনি এইখানে এসে বসেন, তাহলে বাতাস পাবেন। সাইডে বসেন, পিছনে বাতাস দাঁড়া না, এটা আমরা দ্রুত ব্যবস্থা করতেছি। হ্যাঁ, এইখানে সামনে এসে বসেন, তাহলে এখানে বাতাস পাবেন।
আমরা যদি ওয়েবের জন্য কাজ করি তাহলে সেক্ষেত্রে মিনিমাম রেজলিউশন হবে 72, আর যদি প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করি, এখন প্রিন্ট মিডিয়া আর ওয়েব মিডিয়া তো বোঝেন আপনারা না, ওয়েব মিডিয়া মানে হচ্ছে যেগুলো আমরা ওয়েবসাইটে আপলোড করবো, কখনো প্রিন্ট করবো না। যেমন ফেসবুকের কভার কখনো প্রিন্ট করবো, ফেসবুকের কভার প্রিন্ট করার দরকার আছে নাই, ফেসবুকের প্রোফাইল পিকচার প্রিন্ট করবো। তারপর টুইটারের কভার, মানে এগুলাই সবচেয়ে বেশি আসে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন। সবাই যেটা করে কি, অনেকেই মনে করেন যে ওদের প্রতিষ্ঠানের একটা প্রোফাইল খুললো ফেসবুকে, একটা প্রতিষ্ঠানের প্রোফাইল, আর সে বলে যে আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা কভার ইমেজ বানিয়ে দিতে হবে খুব সুন্দর করে, বাজেট ধরেন $100, $50। ফেসবুকের কভার করার জন্য $50, $100 দেয় ওরা, কারণ ওটা ওরা চিন্তা করে ওটা ওদের প্রতিষ্ঠানের একটা মার্কেটিং। দরজাটা একটু লাগাই দেন, তাহলে কেউ আবার ওই রুমে ঢুকে গেলে আমরা বুঝতে পারবো একটু। হ্যাঁ, একবারে ক্লোজ করে দিয়ে না, তাহলে আবার গরম লাগবে। হ্যাঁ, এইরকম থাকবে। আচ্ছা, তাহলে আমরা যদি প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করি, তাহলে প্রিন্ট মিডিয়া কোনগুলো, যেগুলো আমরা প্রিন্ট করি, যেমন ভিজিটিং কার্ড, লেটার হেড, ইনভেলাপ, প্রেজেন্টেশন ফোল্ডার, ব্যানার, পোস্টার, যেগুলো আমরা করি, ব্রোশিয়ার, এই যে ডিজাইনগুলো, এগুলো হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য। আচ্ছা, প্রিন্ট মিডিয়ার জন্য যে ডিজাইনগুলো আমরা করবো, সেখানে সর্বনিম্ন রেজলিউশন হবে 300, মনে রাখবেন। 300-র নিচে কখনো ইউজ করা যাবে না। আর ওয়েব মিডিয়ার জন্য 72-এর নিচে ইউজ করবো না, তাহলে আবার খুব খারাপ হয়ে যাবে। আমরা 72-এর উপরে করতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু 72-এর নিচে করবো না। বা প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে 300-র উপরে করতে পারি, 300-র নিচে না, কিন্তু 300-র উপরে যাবো না। 300-র উপরে যাবো না, যদি বায়ার বলে তাহলে যাবো, কারণ স্ট্যান্ডার্ডটা হচ্ছে 300। 300 দিলেই এনাফ, এর বেশি যাওয়ার দরকার হয় না। তবে অনেকে এসে বলে আমাকে 400 রেজলিউশন করে দাও, আপনি তখন 400 করে দেবেন। ও যা বলবে তাই করবো, ওর বাইরে আমরা করবো না। যদি কেউ কিছু না বলে তাহলে স্ট্যান্ডার্ড, মনে রাখবেন। যদি কেউ বায়ার কোনো এসে আপনাকে সাইজ টাইজ নিয়ে কোনো কথা না বলে, তাহলে সবসময় আমরা স্ট্যান্ডার্ডটা মেনটেন করি। স্ট্যান্ডার্ডটা হচ্ছে ইঞ্চিতে, সবসময় মনে রাখবেন স্ট্যান্ডার্ড হচ্ছে ইঞ্চি, সারা ওয়ার্ল্ড ওয়াইড ইঞ্চি ইউজ হয়। এখন কেউ যদি সে মিলিমিটার চায় তাহলে মিলিমিটার দিব, না চাইলে কিন্তু ইঞ্চি, সবসময় যে সাইজে হোক না কেন আমরা ইঞ্চিতে সেটা কনভার্ট করে ইঞ্চিতে সেটা করে দিব। আর প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে রেজলিউশন হবে 300, এটা মনে রাখবেন। আর একটা কালার ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কালার মোড। কালার মোডটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করি, তাহলে অবশ্যই সেটা হবে CMYK কালার মোড। CMYK তে যেটা হয় সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাকিশ। কেতে হয় ব্ল্যাকিশ। আমরা কখনো 100% ব্ল্যাক ইউজ করি না। আপনি যদি প্রিন্ট মিডিয়াতে যান, ব্ল্যাক আমরা কিছুদিন পরে আপনাদেরকে দেখাবো, যখন আমরা ব্ল্যাক দেখবেন যে ওটা পিওর ব্ল্যাক না, কিন্তু প্রিন্ট মিডিয়াতে আবার ওই ব্ল্যাকটা ইউজ হয়, পিওর ব্ল্যাক ইউজ হয় না। সেজন্য ওটার নাম হচ্ছে ব্ল্যাকিশ। আচ্ছা, এটা গেল ব্ল্যাকিশ। আর হচ্ছে যদি আমরা ওয়েব মিডিয়ার জন্য কাজ করি, তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে RGB কালার। ওয়েবে রেড, গ্রিন, ব্লু, এই 3টা কালারের কম্বিনেশন করে সমস্ত কালারগুলো তৈরি করা হয়। এই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। এটার মাধ্যমে আমাদের যেটা হলো যে ডকুমেন্ট সেটআপটা কমপ্লিট হয়ে গেল। মানে এই কয়েকটা জিনিস আমাদেরকে ডকুমেন্ট তৈরি করার সময় অবশ্যই মনে রাখতে হবে। এটা হয়ে গেল। এখন আমি মনে করেন যে কোনো সাইজ নিয়ে জাস্ট একটা ক্রিয়েট বাটনে ক্লিক করলাম অথবা ওকে দিলাম, আমার ডকুমেন্টটা চলে আসলো, আমার আর্টবোর্ডটা আমার সামনে চলে আসলো। এখন আমি এখানে যা খুশি তাই করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা যেটা আলোচনা করছিলাম টুলবার নিয়ে। তো প্রথম যে টুলটা সেটা ছিল মুভ টুল। আমরা বলি যে ফটোশপের মাদার টুল বলা হয় এই টুলটাকে। এই মুভ টুলের নিজস্ব কোনো কাজ নাই, এর কাজ হচ্ছে অন্যান্য টুলের ব্যবহারকে রিলিজ করে দেওয়া। আপনি মনে করেন যে এই টুলটা ব্যবহার করতেছেন, এইটার ব্যবহার শেষ, আপনি এখন এই টুলের ব্যবহার করবেন, তাহলে এই টুল ব্যবহার করতে যাওয়ার আগে আপনাকে মুভ টুলে ফিরে যেতে হবে। তাহলে আপনি মনে করেন টেক্সট টুল দিয়ে লিখতেছেন, আমি মনে করেন একটা টেক্সট লিখলাম একটা টেক্সট, আর টেক্সট লেখা শেষ, আমি এখন এই টুলে যাবো। এই টুলে যাওয়ার আগে আমাকে কি করতে হবে? মুভ টুলে ফিরে দিতে হবে। মুভ টুলে ফিরে যাওয়া মানে হচ্ছে এই টুলের কাজ শেষ, এটার কাজ আমি ফিনিশ করে দিলাম। তাহলে বারবার মনে রাখবেন যে মুভ টুলে না গেলে আপনি অন্য টুলে যেতে পারবেন না, এই টুলের কাজটা শেষ হবে না। এই জন্যে মুভ টুলকে বলা হয় ফটোশপের মাদার টুল। সবসময় আমাদেরকে মুভ টুলে ফিরে দিতে হয়। এরপরে আসতেছে রেক্ট্যাঙ্গল মার্কেট টুল। এই যে এখানে কয়েকটা টুল আমরা দেখতে পাই, এখানে তার মধ্যে হচ্ছে রেক্ট্যাঙ্গল মার্কেট টুল, ইলিপ্টিক্যাল মার্কেট টুল, ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। আর এখান থেকে আসতেছে হচ্ছে কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। এই 7টা টুলের কাজ হচ্ছে সিলেকশন তৈরি করা। আমরা যে কোনো ধরনের কাজ করি না কেন আমাদেরকে সিলেকশন করতেই হয়। সিলেকশন না করলে আমরা কোনো কাজ করতে পারবো না। তো সিলেকশন করতে গেলে আমাদেরকে এই 7টা টুলের ব্যবহার করতে হয়। এই 7টা টুলের সাহায্য নিয়ে আমরা সব সময় যে কোনো কাজের জন্য আমরা সিলেকশন তৈরি করি। বিভিন্ন ধরনের কাজের প্রয়োজন হবে, আপনার এগুলোর ব্যবহার আপনাকে প্রতিনিয়তই করতে হবে। তাহলে এগুলোর কাজ হচ্ছে সিলেকশন তৈরি করা, মনে রাখতে হবে এদের কাজ হচ্ছে সিলেকশন তৈরি করা। তো আমরা গতদিন এই 5টার মতো আলোচনা করছিলাম, আজকের এটা বাড়াবো না, কারণ আমরা নেক্সট এগুলো আবার ক্লাস করবো, পুরোটা আবার তাহলে পুরো ক্লাসটা চলে যাবে। আজকে আমরা কথা বলবো
কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, এই দুটার ব্যবহার আমরা দেখব। কুইক সিলেকশন টুল, এই দুটার ব্যবহার আমরা দেখব। তো এই দুটার ব্যবহার করার জন্য এইগুলোর ব্যবহার আমরা মোটামুটি ইমেজের উপরে করে থাকি। যদি আপনার কাছে কোনো ইমেজ থাকে, যে কোনো ধরনের ইমেজ নিয়ে আপনি এগুলো প্র্যাকটিস করতে পারেন, অথবা আপনারা যদি ইন্টারনেট ইউজ করেন তাহলে গুগল থেকে বিভিন্ন ধরনের ইমেজ আপনারা কালেক্ট করে রাখতে পারেন। আমি যদি মনে করেন গুগলে যাই, গুগলে যদি লিখি প্রোডাক্ট ইমেজ, হ্যাঁ আজকে প্রচুর গরম, হ্যাঁ খুব প্রয়োজন হবে, এখন খুব ফিল করতেছি। দাঁড়ান, আজকে বাজেট পেশ করতে হবে, দেখি বাজেটে হা জয় যুক্ত হয় না, না জয় যুক্ত হয়। আচ্ছা, যে কোনো ধরনের ইমেজ, ধরেন আমরা এইটা ইমেজটা নিলাম, যেহেতু এখান থেকে একটা কাজ করতেছি, এখানেও একটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিই। আচ্ছা, আপনারা যেটা করবেন, অনেক সময় আমাদেরকে গুগল থেকে অনেক ইমেজ ডাউনলোড করে কাজ করতে হয়। তো এখন আমি চাচ্ছি যে এই ইমেজটাকে আমি ফটোশপে ব্যবহার করব, তাহলে আপনারা কিভাবে করবেন? তাহলে যেটা করে কি, ট্রেডিশনাল সিস্টেমে সবাই যেটা করে, রাইট বাটন ক্লিক করে এটাকে সেভ অ্যাজ দেয়, ডেস্কটপ দেখায় দেয়, সেভ করে, তারপরে আবার ফটোশপে যাই, ওপেনে যাই, ডেস্কটপে যাই, সেখান থেকে আমি ইমেজটা দেখাই দেই, ওপেন করি। এই তো না, এটা হচ্ছে জেনারেল পদ্ধতি। আমরা এত জেনারেল পদ্ধতিতে যাব না, আমরা আর শর্টকাটে করবো। কি করবেন, এই ইমেজটা যে আছে এটাকে সেভ করার দরকার নেই, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করে নেন, রাইট বাটন ক্লিক করে কপি করে নেন। যখন আপনি কপি করলেন, ফটোশপ অটোমেটিক সেটাকে মনে রাখে। এখন আপনি কন্ট্রোল এন দেন, কন্ট্রোল এন মানে হচ্ছে নিউ ডকুমেন্ট। আপনি জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করবেন, যদি সাইজ টাইজ কোনো কিছু তাকে টাকার দরকার নেই, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন, তাহলে পুরো ইমেজটা এখানে চলে আসলো। তার মানে আপনাকে সেভ করতে হলো না, আবার ওপেন করতে হলো না, সময় একটু বেঁচে গেল। আচ্ছা, এখন আমি এই ইমেজটা চলে আসছে, আমার এইটা ছিল মূল ব্যাকগ্রাউন্ড, আর এটা হচ্ছে ওই ইমেজের ব্যাকগ্রাউন্ড, ইমেজটা। এখন এখানে দুইটা লেয়ার হয়ে গেল, এই নিচের লেয়ারটার কোনো কাজ আছে নাই, তাহলে এটা যেহেতু কোনো প্রয়োজন না থাকে, তাহলে মনে রাখবেন ফটোশপে যদি এমন অবস্থাটা হয় যে একটা জিনিসের জন্য কয়েকটা লেয়ার হয়ে গেছে, কিন্তু অতগুলো লেয়ারের প্রয়োজন নেই, সবগুলো মিলে একটা জিনিস, সেটা কিভাবে হয় সেটা আমরা কদিন পর দেখবো। মনে রাখবেন যে যদি মনে হয় যে একাধিক জিনিস, লুক একটাই আসতেছে কিন্তু লেয়ার হয়ে আছে আবার এদিকে 3-4টা, সেটার কোনো অতগুলো লেয়ারের প্রয়োজনও নাই, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা লেয়ার মার্জ করে দিতে পারি, একাধিক লেয়ারকে একটা লেয়ারে পরিণত করতে পারি। সেটা করার জন্য আমরা যেটা করতে পারি, এই লেয়ারটা সিলেক্ট করলাম, আর ফটোশপে একাধিক লেয়ার সিলেক্ট করার জন্য যেটা করতে হয়, একটা লেয়ারকে সিলেক্ট করে পরের লেয়ারগুলো সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে যেতে হয়। কি চেপে যেতে হয়? কন্ট্রোল। তাহলে কন্ট্রোল চেপে ধরে আরেকটা ক্লিক করলাম, দুটো লেয়ার সিলেক্ট হয়ে গেল। এখন আমরা রাইট বাটন ক্লিক করে দেখবেন এখানে লেখা আছে মার্জ লেয়ার, মার্জ লেয়ারস, মানে একাধিক লেয়ারকে আমরা মার্জ করে দিব। তাহলে আমি যদি এখানে মার্জ করে দিই, তাহলে হ্যাঁ একটা লেয়ার হয়ে গেল। চেঞ্জ হয়েছে? কোনো চেঞ্জ হয়নি, কারণ কি, ওই নিচের ব্যাকগ্রাউন্ডের কোনো প্রয়োজন ছিল না, ওই লেয়ারটা অযথা। হয় আমরা ওটাকে ডিলিট করে দিতে পারি অথবা মার্জ করে দিতে পারি। এখন এটা সাদা ছিল দেখে না, মার্জ করে দিলাম, ডিলিট করে দিলাম, কিন্তু এমনও অনেকগুলো হবে যে ডিলিট করলে আবার এখানকার একটা অংশ ডিলিট হয়ে যাবে, অর্থাৎ ডিলিট করা যাবে না, ওদেরকে তখন কি করতে হবে, মার্জ করে দিতে হবে। আচ্ছা, যেটা বলছিলাম যে তাহলে এইটা হচ্ছে আমাদের এখন মূল ইমেজ। এটা কি ইমেজ? মূল ইমেজ। এটা হচ্ছে বায়ার আমাদেরকে এই ইমেজটা দিয়ে দিছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই ইমেজটাকে নিয়ে কাজ করতে হবে। এখন আমরা যেটা বলি, আপনারা কখনোই এই মূল ইমেজের উপরে কাজ করবেন না। কিসের উপরে কাজ করবো না? মূল ইমেজের উপরে কাজ করবো না। তাহলে আমরা কি করব, এই মূল ইমেজটার একটা ডুপ্লিকেট তৈরি করে নেব। তাহলে মূল ইমেজের ডুপ্লিকেট অথবা মূল লেয়ারের ডুপ্লিকেট কিভাবে করতে হয়? লেয়ার ডুপ্লিকেট করতে হয়। লেয়ার ডুপ্লিকেট করার শর্টকাটটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে আপনি ডুপ্লিকেট লেয়ার করতে পারেন ম্যানুয়ালি আমরা সব কাজ করতে পারি, আমরা শর্টকাট দিয়েও করতে পারি। আমরা যেটা করতে পারি, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, হ্যাঁ ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলাম, ওকে দিলাম, আবার একটা লেয়ার তৈরি হয়ে গেল। আচ্ছা, এটা একটা প্রসেস গেল। তাহলে এখানে আমাকে এখন রাইট বাটন ক্লিক করা হচ্ছে, ডুপ্লিকেট করা হচ্ছে, ওকে করা হচ্ছে। এত কিছু বাদ দিয়ে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করি, তাহলে সঙ্গে সঙ্গে ডুপ্লিকেট হয়ে গেল, কোনো কমান্ড টমান্ড আর কিছু দিতে হয় না। তাহলে এটা হয়ে গেল। এখন দেখেন এই লেয়ারের বাম পাশে আবার চোখের মতো দেখা যাচ্ছে, এটাকে বলা হয় লেয়ারের আই। আমরা যদি লেয়ারের আই অফ করে দিই, তাহলে লেয়ারটা ইনভিজিবল হয়ে যাবে। যেমন যদি আমরা দেখি, আমরা এই নিচের লেয়ারটা আই অফ করে দিলাম, এটার অফ করে দিলাম, দেখেন নাই, কোনো কিছু দেখা যাচ্ছে না, ট্রান্সপারেন্ট হয়ে গেল, তার মানে এখানে কোনো কিছু নাই। আবার যখন লেয়ারের আইটা অন করলাম, তখন ইমেজটা শো হলো। এখন আমরা যখন মূল ইমেজটা ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেট করে নিয়ে যখন আমি মূল ওই ডুপ্লিকেট ইমেজের উপরে কাজ করব, তখন যেটা করব, নিচের লেয়ারটা, মূল লেয়ারটার আইটা অফ করে দিব, নিচের লেয়ারটার আইটাকে যদি করে রাখবো, অফ করে রাখবো, তাহলে কি হবে, ওইটা আমাদের আর ধরাছোঁয়ার মধ্যে আসবে না, ওটা ইনভিজিবল থেকে গেল, সেভ থেকে গেল।
এখন আমরা যেটা করব, এই মূল লেয়ারটা সিলেক্ট করে, আর একটা ইম্পর্টেন্ট বিষয়, যখন কোনো কাজ করবেন, কোনো কমান্ড দিবেন, আপনি বারবার খেয়াল করে দেখবেন যে আপনি কোন লেয়ারের উপরে কাজ করতেছেন। আপনি আমাদের কাছে অনেকে ফোন দিয়ে বলে যে ভাই আমি কমান্ড দিচ্ছি কাজ হয় না, আমি ক্লিক করতেছি কাজ হচ্ছে না, আপনার ওখানে তো হইলো। তখন আমরা বলি যে ভাই আপনি ভালো করে দেখেন আপনি লেয়ার সিলেক্ট করছেন কিনা। এখন আপনি লেয়ার সিলেক্ট করে রাখছেন এইটা, আর আপনি এখানে মনে করেন যে এখানে আপনি কালার অ্যাপ্লাই করতেছেন, ধরেন আপনি এখানে কি করবেন, এখানে রং করবেন। আমি এখানে রং করে দিলাম, রং কিন্তু হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না কি রং হলো, কোনো পরিবর্তন হলো না। কিন্তু দেখেন এই আইটা যদি অফ করে দিয়ে দেখেন এই রং অ্যাপ্লাই হয়ে গেছে। তাহলে আমি কোন লেয়ারে অ্যাপ্লাই করছি কালারটা? এই লেয়ারে। তো এই লেয়ারটা তো আছে নিচে, তাহলে তো দেখাই যাবে না। সেই কারণে আমাদেরকে যেটা করতে হবে, আমরা কোন লেয়ারে কাজ করতেছি সেটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে এটা অফ, আমরা এই লেয়ারটাতে কাজ করব, তাহলে এই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। আচ্ছা, এখন আমরা যেটা করব, এই সিলেকশন টুলের ব্যবহার করে দেবো। দেখেন এই আজকে যে সিলেকশন টুলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুইক সিলেকশন। তার মানে কি, কুইক, খুব দ্রুত যদি কোনো কিছুকে আপনি সিলেকশনের আওতায় নিয়ে আসতে চান, তাহলে আপনি এটা দিয়ে কুইক সিলেকশন দিয়ে কাজ করতে পারি। আমরা চাচ্ছি যে এখান থেকে আমরা এই স্পিকারটাকে, হেডফোনটাকে আমরা সিলেকশনের আওতায় নিয়ে আসবো। তাহলে আমরা যেটা করতে পারি কি, এখান থেকে এইভাবে করে এটাকে ড্রাগ করতে পারি। দেখেন কি করলাম, ড্রাগ করলাম, দেখেন এটা সিলেকশনের আওতায় চলে আসলো। কুইক, কত দ্রুত চলে আসলো। গতকালকে আমরা লেসো দেখছি, পলিগনাল দেখছি, ম্যাগনেটিক দেখছি না? তো লেসো দিয়ে যদি আমি করতে যাইতাম, এখন পুরো বলতেছে যে আমরা কি ভুলটা করলাম, আসলাম না। আচ্ছা, লেসো দিয়ে কাজ করলে কি হইতো? এই যে লেসো হচ্ছে ফ্রি হ্যান্ড, মানে পেন্সিলের মতো, কলমের মতো, যেটা দিয়ে জাস্ট এটাকে আমরা মার্ক করবো। তাহলে দেখেন আমি যদি এটাকে নিখুঁতভাবে মার্ক করতে চাই, এইভাবে করে আমাকে আসতে পারছে, করতে গিয়ে দেখেন বাইরে চলে যাচ্ছে। আমার হাত তো, আমি মাউস দিয়ে এটাকে নিয়ে যেতে পারতেছি না, তার মানে এখানে আমি লেসোটা ইউজ করতে পারতেছি না। পারলেও সেটা পারফেক্ট হচ্ছে না। আচ্ছা, এরপরে আমরা দেখছিলাম পলিগনালটা এখানে কাজ করবেই না। পলিগনালটা কাজ করে হচ্ছে স্ট্রেট লাইনের ক্ষেত্রে, যদি কোনোখানে স্ট্রেট লাইন থাকে অথবা একাধিক বাহু বিশিষ্ট কোনো অবজেক্ট থাকে, সেখানে আমরা যদি স্ট্রেট যেতে পারি, সেখানে আমরা পলিগনালটা ইউজ করি। এরপরে আমরা দেখছিলাম ম্যাগনেটিক লেসোটুলটা। ম্যাগনেটিকটা লেসোর একটু আপডেট। লেসোকে কি করতে হয়, কষ্ট করে নিয়ে যেতে হয়, আর ম্যাগনেটিকটাকে কষ্ট করে নিয়ে যেতে হয় না, ও অটোমেটিক এসকে ধরে নেয়, দেখছেন, অটোমেটিক সে ধরে নিচ্ছে। তাহলে মোটামুটি এটা একটু পারফেক্ট কাজ করে। দেখেন অটোমেটিক সে কি করতেছে, এসকে, এই যে এজ সুন্দর করে ধরে নিল। আল্লাহু আকবার, হইল। কারেন্টটা কোন সময় গেল, ভিডিওটা পজ করে দিয়েছি। সে এসি লাগাবেন, তখন কারেন্ট গেলে কি করবেন এখন? আচ্ছা দেখেন, আচ্ছা যেটা বলছিলাম যে আমরা যদি ম্যাগনেটিক লেসোটুলটি ইউজ করি, তাহলে সেক্ষেত্রে অনেকটা পারা যায়। তো সেক্ষেত্রেও যেটা হয় যে সময়টা অনেক লাগে, হ্যাঁ, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে প্রচুর সময় লাগে। সেই ক্ষেত্রে আবার আমরা যদি কুইক সিলেকশনটা ইউজ করি, তাহলে সেক্ষেত্রে আমরা একটু দ্রুত করতে পারি। সেক্ষেত্রে দেখেন আমরা যদি এভাবে করে ড্রাগ করি, এখন অনেক সময় আমরা দেখতে পারবো যে কাজ করার সময় আমার যে প্রোডাক্টের বাইরে চলে যাচ্ছে অথবা প্রোডাক্টের ভিতরে চলে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে দেখেন এখানে যেটা কুইক সিলেকশনটা দেখতে পাচ্ছি, এটা এক ধরনের ব্রাশ। হ্যাঁ, ফটোশপে আমরা অনেক ধরনের ব্রাশ পাবো, তার মধ্যে এটাও এক ধরনের ব্রাশ। তা যদি সেটা ব্রাশ হয়, তাহলে মনে রাখবেন প্রতিটা ব্রাশের দুটো জিনিস থাকে, একটা হচ্ছে হার্ডনেস আর একটা সাইজ। দুটো জিনিস থাকবে, আপনি সেটা ছোট বড় করতে পারবেন ব্রাশটাকে, আর ব্রাশটাকে হার্ডনেস কমাতে পারবেন। মানে হার্ডনেস মানে হচ্ছে যে সেটা যদি আপনি ব্রাশ দিয়ে রং করেন, সেটা কতটুকু রং দেবে, অতটা রঙের গাঢ়ত্বটা কতটুকু হবে, সেটা মেনটেন করতে পারি আমরা। তাহলে এটা হচ্ছে যেহেতু সিলেকশন ব্রাশ, এখানে রঙের বিষয়টা নাই, তবে এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে এটাকে আমরা বড় ছোট করতে পারি। হ্যাঁ, অনেক ছোট জায়গায় আমাকে সিলেক্ট করতে হতে পারে, দেখা গেলো যে আমাকে ছোট্ট এই লাইনটা সিলেক্ট করতে হবে। এখন আমার ব্রাশ যদি হয় এত বড়, তাহলে সে পুরো জায়গাটাকে সিলেক্ট করে ফেলবে, সে পুরো জায়গাটাকে ধরে ফেলবে। এই কারণে আমাদেরকে যেটা করতে হয়, অনেক সময় আমাদেরকে এই ব্রাশের সাইজটা ছোট বড় করতে হয়। তাহলে ব্রাশের সাইজ আমরা কিভাবে ছোট বড় করব? ব্রাশের সাইজ ছোট বড় করার জন্য আমরা যেটা করতে পারি, এইখানে দেখেন ম্যানুয়ালি গিয়ে এখানে ক্লিক করে আমরা এখান থেকে সাইজটা কমায় বাড়াই দিতে পারি, অথবা আমরা ম্যানুয়ালি না গিয়ে আমরা শর্টকাট ইউজ করতে পারি কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট। আমাদের কিবোর্ডে সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেটটা একসঙ্গেই থাকে, তাই না? তো আমরা যদি সেই সেকেন্ড ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট যেটাই বলি না কেন, যদি সেকেন্ড ব্র্যাকেটটাকে আউট করি, তাহলে ব্রাশের সাইজ কমে যাবে, আর সেকেন্ড ব্র্যাকেট যদি ইন করি,
ব্রাশের সাইজটা বেড়ে যাবে। দেখেন আমরা দেখেন আমরা আউট করতেছি, এখন দেখেন ব্রাশের সাইজটা ছোট হয়ে গেল। আমি আবার ইন করতেছি, ব্রাশের সাইজটা দেখেন কত বড় হয়ে যাচ্ছে। তার মানে আমি যদি কোনো বড় জায়গাকে সিলেকশনের আওতায় একবারে নিতে চাই, তাহলে আমি ব্রাশের সাইজটা বড় করে করতে পারি। আবার যদি কোনো ছোট্ট জায়গাকে আমি যেন চাচ্ছি যে একদম এই সাদা জায়গাটাকে, ছোট্ট একটা জায়গাটাকে আমি সিলেকশনের আওতায় নিয়ে আসবো, আমি সিলেক্ট করলাম। এখন যদি আপনার এত বড় হয়, আপনি ক্লিক করবেন, বাইরে চলে গেল, দেখেন বাইরে হয়ে গেছে, কারণ কি আপনার ব্রাশের সাইজ বড়। কিন্তু আপনি যদি এটাকে ছোট করে নেন, একদম ছোট করে নেন, ছোট করে নিয়ে যদি আমি এইভাবে করে এটাকে ধরি, দেখেন ছোট জায়গাটাকে সে সিলেক্ট করে ফেললো কুইক সিলেকশন টুল দিয়ে। এখন কুইক সিলেকশন দিয়ে কুইক করব, কিন্তু করার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয়, ব্রাশের সাইজ অনেক সময় মেনটেন করতে হয়। তাহলে আবার একটা জিনিস সিলেকশন হয়ে গেলো, আমি যদি সেটাকে ডিসিলেক্ট করতে চাই, তাহলে আমাদের কি করতে হয়, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতে হয়, কন্ট্রোল ডি। তার মানে আপনি কোনো কিছুকে যদি সিলেক্ট করেন, তাহলে সেটাকে আমরা এই কয়েকটা টুলের মাধ্যমে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমার কাজ শেষ। এখন আমি সেটাকে সিলেকশন থেকে উঠাই দিব। সেটা আমরা ম্যানুয়ালি করতে পারি, এখান থেকে সিলেক্ট থেকে ডিসিলেক্ট, অথবা আমরা শর্টকাট করতে পারি কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি দিলে কি হয়ে গেলো, এটা ডিসিলেক্ট হয়ে গেল। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের কুইক সিলেকশনের বিষয়। তার মানে কোনো একটা নির্দিষ্ট জায়গাকে অথবা কোনো পুরো একটা জিনিসকে যদি আমি খুব দ্রুত সিলেকশনের আওতায় নিয়ে আসতে চাই, তাহলে আমি কুইক সিলেকশন ইউজ করতে পারি। এই হচ্ছে কুইক সিলেকশনের ব্যবহার। এরপরে আসতেছে ম্যাজিক ওয়ান টুল। আচ্ছা, ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক মানে হচ্ছে ম্যাজিকের মতো। এখন দেখেন অনেক সময় আমাদেরকে যেটা কাজ করতে হয়, আমাদেরকে একটা প্রোডাক্টের অথবা একটা মানুষের একটা যে কোনো কিছুরই হোক না কেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। এখন ধরেন আমি চাচ্ছি যে আমি এই হেডফোনটাকে ইউজ করব একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে। কোথায় ইউজ করব? ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে। এখন দেখেন এই ইমেজটার সাথে কি সাদা ব্যাকগ্রাউন্ড আছে না একটা, আমি এটাকে মুভ করাচ্ছি, আমার ব্যাকগ্রাউন্ডটাও মুভ হচ্ছে। তার মানে কি এখানে ব্যাকগ্রাউন্ডটা এটার সাথে ফিক্সড। তাহলে আমাকে যেটা করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। কি করতে হবে? ব্যাকগ্রাউন্ডটাকে মুছে ফেলতে হবে। এখন ব্যাকগ্রাউন্ডটাকে মুছে ফেলতে গেলে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে হবে, তাই না? আমি যদি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট না করি, তাহলে আমি ডিলিট চাপবো কেমনে? ডিলিট চাপলে তো আমার এই হেডফোনটাও ডিলিট হয়ে যাবে, কারণ পুরোটাতে একটা জিনিস, পুরোটা একটা ইমেজ। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে কুইক লেসো টুল দিয়ে এইটাকে পুরো ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে চাই, বহুত সময় লেগে যাবে। অত সময় আমাদের হাতে নাই। একই ঘটনা পলিগনের ক্ষেত্রে, একই ঘটনা ম্যাগনেটিকের ক্ষেত্রে। আবার আমরা যদি চাই যে কুইক সিলেকশন যদি করবো, সেক্ষেত্রে আমাদেরকে মনে করেন যে সময় লাগতেছে, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হচ্ছে, মোটামুটি একটু সময় লাগতেছে, কয়েক সেকেন্ড সময় লাগতেছে। আমরা চাচ্ছি যে না, আমরা এই কয়েক সেকেন্ডও দেবো না, আমরা কি করবো, ম্যাজিকের মতো কাজ করবো। সেক্ষেত্রে আপনি মনে রাখবেন, যদি কোনোখানে সলিড কালার থাকে, মনে রাখবেন সেটা সলিড কালার হতে হবে এবং এক কালার বিশিষ্ট কালার হতে হবে। হ্যাঁ, যদি গ্রাডিয়েন্ট কালার হয়, গ্রাডিয়েন্ট কালার আমরা কি, একাধিক কালারের মিশ্রণকে আমরা বলি গ্রাডিয়েন্ট। সেটা আমরা দেখবো যে গ্রাডিয়েন্ট কি জিনিস। মনে রাখবেন, যদি সলিড কালার হয় ব্যাকগ্রাউন্ড, সেটাকে যদি আমরা রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আমরা ম্যাজিক ওয়ান টুল ইউজ করতে পারি। যদি সলিড কালার না হয়, সেক্ষেত্রে ম্যাজিক ওয়ান টুল কাজ করবে না, কারণ ম্যাজিক ওয়ান টুল কাজ করে সলিড কালারের উপরে। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানকার ব্যাকগ্রাউন্ডটা সলিড। তাহলে আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখেন এক ক্লিকের মধ্যে সেই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে ফেললো। ঠিক আছে? আচ্ছা, এখন ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করছে, কিন্তু দেখেন এই জায়গাটাতে এসে একটা শ্যাডো ছিল। এই শ্যাডোর কারণে সে আবার এই জায়গাটাকে সিলেক্ট করতে পারেনি, এই জায়গাটাকে কি করতে পারে নাই, সিলেক্ট করতে পারেনি। সে এখন বলতেছে যে না, এটা তো এই কালার না। তার মানে এই কাজ করে হচ্ছে সলিড কালারের উপরে এবং এক কালার বিশিষ্ট জিনিসের উপরে। তার মানে এই জায়গাটা আবার আমার সিলেকশনের আওতায় আসলো না। তাহলে আমাকে আবার তখন কি করতে হবে, এই জায়গাটাকে আবার অ্যাড করে দিতে হবে। এই জায়গাটা যদি আমি অ্যাড না করি, তাহলে এই জায়গায় সাদা অংশটা থেকে যাবে। আমি তখন আবার কি করতে পারি, আমি এই কুইক সিলেকশনটা সাহায্য নিতে পারি। এখন কুইক সিলেকশনটা সিলেক্ট করে আমি একটু ছোট করে নিয়ে এদিকে এখান থেকে ভিতর দিকে ড্রাগ করতে পারি। আচ্ছা, করতেছি। এখন দেখা গেলো যে এইখানে আবার ভিতরে ঢুকে গেছে। তাহলে আমাকে কি করতে হবে, সিলেকশন আমাকে আউট করতে হবে। তাহলে আমরা মনে রাখবেন, আমরা যখন কোনো কিছু সিলেকশন করি, তখন আমরা যদি সিলেকশনটা ভিতরে ঢুকে যায়, আমরা সেটাকে আউট করতে পারি। আবার যদি বাইরে থাকি, সেটা আবার ভিতরে ঢুকাইতে পারি। এখন আমি দেখতেছি যে এইটাকে তো ভিতরে ঢুকে গেছে, আমার এই দিক পর্যন্ত নিয়ে আসতে হবে, আউট করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, কিবোর্ড থেকে অল্টার প্রেস করবো। কিবোর্ড থেকে অল্টার, দেখেন এখানে কি চিহ্ন আছে, প্লাস, তাই না? আমি অল্টার চেপে ধরলাম, দেখেন কি হয়ে গেল, মাইনাস। তার মানে এটা জেনারেলি থাকে কি প্লাস, আমি যখন কিবোর্ড থেকে অল্টার চেপে দিই, তখন হয়ে যায় মাইনাস। এখন মাইনাস অবস্থায় আমি যদি আস্তে করে এটাকে উপর থেকে নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে কি হবে, ও ভিতর থেকে বাইরে চলে আসবে আস্তে করে। বেশি জোরে আবার করবে, তাহলে আবার অনেক নিচে চলে আসবে। আস্তে করে আপনার যতটুকু দরকার। হ্যাঁ, হয়ে গেল। তাহলে দেখেন পুরোপুরি কি হয়ে গেলো, এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি কি করবো, এটাকে ডিলিট করবো, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো। তাহলে আমি এখন যেটা করতে পারি, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে যদি ডিলিট করে দিই, তাহলে ডিলিট হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেল। আবার দেখেন এইখানেও একটু ব্যাকগ্রাউন্ড আছে। তাহলে আবার আমি কি করতে পারি, ম্যাজিক ওয়ান টুল দিয়ে এখানে একটা ক্লিক করলাম, ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেল। তার মানে কি হলো, আমার এই ইমেজটা থেকে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেল।
এখন আমি যদি চাই যে এটাকে আমি কোনো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে ইউজ করবো, তাহলে ধরেন আমি একটা নতুন একটা ডকুমেন্ট নিব, সেখানে আমার কালারটা হবে ব্ল্যাক অথবা গ্রিন অথবা যাই হোক, যা ইচ্ছে তাই হোক। আমি কি করলাম, এটাকে নিয়ে গিয়ে এই ট্যাবে নিয়ে যেয়ে এখানে ছেড়ে দিলাম। এখন আমি এটাকে এখানে ইউজ করতে পারতেছি, তার মানে এখানে আর ব্যাকগ্রাউন্ডটা নাই। বুঝা গেল? তাহলে এইভাবে করে আমরা কোনো কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা কাজ করতে পারি, তবে সেটা প্রফেশনালি না। প্রফেশনালি ব্যাকগ্রাউন্ড রিমুভ এইভাবে করা যাবে না। মানে আমরা যদি আমাদের কোনো মানে এখানে যে ডিজাইন করার জন্য কোনো কাজের দরকার হয়, যেটা ডিজাইনের কাজ করতেছি আমি, আপাতত আমি বায়ারকে দেখাবো, আমার হাতে সময় খুব কম, বায়ারকে দেখানোর জন্য 5 মিনিট সময় হাতে, আমার কাছে একটা বায়ার আসছে মেসেজে এসে বলতেছে যে তুমি আমাকে এরকম একটা ডিজাইন করে দেখাও। এখন আপনি যদি ওকে আধা ঘন্টা দিয়ে বসে রাখেন, ওর বিরক্ত হয়ে চলে যাবে, আরেকজনের কাছে চলে যাবে। সেই জন্য আমাদেরকে খুব দ্রুত কাজ করতে হয়, দ্রুত কাজ করে। তোমার একটা বিজনেস কার্ড যদি সে দেখতে চায়, 5 মিনিটের মধ্যে একটা বিজনেস কার্ড করে তাকে দেখাতে হবে, 7-8 মিনিট ম্যাক্সিমাম। ওকে বলতে হবে তুমি আমাকে ম্যাক্সিমাম 10 মিনিট সময় দাও, আমি তোমাকে 10 মিনিটের মধ্যে কয়েকটা ডিজাইন বানিয়ে দেখাচ্ছি। কয়েকটা তো আবার বলছেন, একটা আবার না, কয়েকটা বলছেন। আচ্ছা, কারণ হচ্ছে যে একটা ডিজাইন করতে সময় লাগে, বাকিগুলো করতে সময় লাগে না, সেটা আমরা দেখাবো কিভাবে করতে হয়। এখন ওখানে আবার কি করছে, সে আপনাকে এরকম একটা হেডফোন দিছে সাদা ব্যাকগ্রাউন্ড, এখন আবার আপনাকে বলতেছে তুমি আমাকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ডিজাইন দেখাবা, তার মানে এটা আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এখন আপনি যদি এখানে এখন যান পেন টুল নিয়ে একদম ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছেন নিখুঁতভাবে, তাহলে দিন শেষ, তাহলে এটা করতে আধা ঘন্টা শেষ। সেই জন্য আমরা কি করবো, খুব দ্রুত, কিভাবে খুব দ্রুত, কয়েক সেকেন্ডের মধ্যে, 5-7 সেকেন্ডের মধ্যে যেন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়। রিমুভ হয়ে গেল, আমি চট করে এটাকে টেনে নিয়ে এসে আমার ব্যাকগ্রাউন্ড ডিজাইনের ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে আমি যা যা করার পরে ওকে দেখাইলাম। তাহলে এই ধরনের কুইক কাজ করার জন্য আমরা এই ধরনের কুইক সিলেকশনের ব্যবহার করি। বুঝতে পারলাম? কোথায় আমরা এগুলো ইউজ করবো? কুইক কাজের ক্ষেত্রে, যেটা খুব দ্রুত আমাকে কোনো কিছু করে দেখাইতে হবে। আচ্ছা, কিন্তু একটা বায়ার এসে আপনাকে এই কাজটা দিল যে তুমি আমাকে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবা, তোমাকে আমি একদিন সময় দিলাম, তখন কি আমার কুইক করার দরকার আছে? তখন তো আমার কুইক করার দরকার নেই, তখন তো আমার এটাই কাজ, সে আমাকে এই কাজটাই করার জন্য টাকা দেবে, তাহলে আমি কেন সেটা দ্রুত করবো? তাহলে সেটার কাজের বিষয়টা তখন ভিন্ন। তাহলে ওইটা নিয়েও আমরা আলোচনা করবো। আমাদের এখানে ওই ধরনের কাজও করে, মার্কেট প্লেসগুলোতে এটা নিয়েও কাজ হয়, আমরা পর্যায়ক্রমে সেগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে আপনারা কি কুইক সিলেকশন বুঝলেন? ম্যাজিক ওয়ান টুল বুঝলেন? কোনো সমস্যা আছে বুঝতে? মানে এগুলোর কাজ হচ্ছে জাস্ট সিলেকশন তৈরি করা। সিলেকশন মানে কি, এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, ব্যাকগ্রাউন্ডটা আমাকে রিমুভ করতে হলো, আমি সেই জন্য কি করলাম, এটাকে সিলেক্ট করলাম, এই যে এটা আমাদের পূর্বের অবস্থা ছিল না, যে আবার কি করতে হবে, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা কুইক সিলেকশনটা ব্যবহার করলাম। ওকে, তাহলে এইভাবে করে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এইভাবে বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে আমাদেরকে এই সিলেকশন টুলগুলোর ব্যবহার করতে হয়। কোনো প্রশ্ন আছে বলেন? কোনো সমস্যা আছে বুঝতে? আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু কোশ্চেন করবেন, কোশ্চেন না করলে লাভ নেই। কোশ্চেন করতে হবে, কোশ্চেন করার বিকল্প কিছু নেই। আপনি যত বেশি কোশ্চেন করবেন তত বেশি জানতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে আমরা চলে যাই আমাদের পরবর্তী যে টুলগুলো, সেটা নিয়ে আমরা চলে যাই। আমরা খুব দ্রুত 1-2 দিনের মধ্যে এগুলো টুলগুলোর ব্যবহারটা একটু দেখে নেব, তারপরে আমরা আমাদের টপিক্সে চলে যাব। আচ্ছা, এরপরে যে টুলটা আছে সেটা হচ্ছে যে ক্রপ টুল। দেখেন, এরপরে আমরা যে টুলটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা 3-4টা টুলের ব্যবহার করি। ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল, স্লাইস টুল, স্লাইস সিলেক্ট টুল। হ্যাঁ, এই 4টা টুলের এখান থেকে ব্যবহার হয়। তবে এই যে নিচের 2টা টুলের ব্যবহার আমরা নির্দিষ্ট একটা ডিজাইন যখন করব তখন এটার ব্যবহার শিখবো। এখন এটার ব্যবহার শিখে কোনো লাভ নেই, এখন এটার ব্যবহার আপনি বুঝবেন না। আমরা আমাদের একটা টপিকস আছে HTML ইমেল সিগনেচার। HTML ইমেল সিগনেচার মানে সেক্ষেত্রে তখন আমাদের এই স্ল্যাশ টুলের ব্যবহার আসবে, তখন আমরা স্ল্যাশ টুলের ব্যবহার দেখাবো। এখন স্ল্যাশ টুলের কোনো ব্যবহার আপনাকে চাইলেও দেখাইতে পারবো না, কারণ ওটার ব্যবহার ওই একটা নির্দিষ্ট কাজের জন্যই আমরা করে থাকি। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা ব্যবহার দেখবো ক্রপ টুল। ক্রপ টুলের ব্যবহার দেখেন, আমরা এখানে বুঝতেই পারতেছি ক্রপ টুল মানে কি, কোনো কিছু কেটে ফেলি। আমরা এগুলো ক্রপ টুলের ব্যবহার সবাই মোটামুটি করি। আমরা মোবাইলে যারা ইউজ করি দেখেছি, মোবাইলে ইমেজ এডিট করা যায়, ওখানেও ক্রপ করা যায়, এগুলো ছোটোখাটো কাজগুলো সবাই আমরা করি। আচ্ছা, ক্রপ টুলের ব্যবহারটা কীরকম? আপনি চাচ্ছেন যে এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড অংশটা থাকবেই না, এই অংশটা ছোট করে ফেলবেন, এক্সট্রা ব্যাকগ্রাউন্ডগুলো দরকার নেই। আপনি কি করতে পারেন, এটাকে কি করতে পারেন, ক্রপ করে দিতে পারেন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে এইভাবে করে মানে এক্সট্রা যে জায়গাটুকু, আর্টবোর্ডের জায়গাটুকু আপনি কেটে ফেলবেন।
আর্টবোর্ডটাও আপনার দরকার নেই, আপনার শুধু প্রোডাক্টের যতটুকু জায়গা দরকার অতটুকু হলেই এনাফ। আমাদের এরকম কাজের জন্য এরকম অনেক কাজ আছে, অনেক সময় আমাদেরকে এরকম ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে হয়, আর্টবোর্ডটাকেও রিমুভ করে ফেলতে হয়। যদি আপনি শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তাহলে সেখানে কিন্তু পুরো আর্টবোর্ডটা শো করে। সেই কারণে আমাদের যেটা করতে হয় কি, কেটে ফেলতে হয়, বাইরের অংশগুলো কেটে ফেলতে হয়, একদম পার্মানেন্টলি কেটে ফেলতে হয়। তাহলে এই ধরনের পার্মানেন্টলি কোনো বস্তু কেটে ফেলার জন্য আমরা ক্রপ টুলে ব্যবহার করি। হ্যাঁ, বুঝে গেল? এইভাবে করে আমরা ক্রপ টুল ইউজ করতে পারি। ক্রপ টুল মানেই হচ্ছে জাস্ট আপনি ক্লিক করবেন ইমেজের উপরে, ক্লিক করে আপনি হয় ইমেজটাকে সরান, না হয় আপনার যে এই ক্লিক করলে যে রেক্টেঙ্গলটা আসে চারদিকে যে বক্সটা আসে এটাকে আপনি সরান, দুইটাকেই সরাইতে পারবেন। আপনি চাইলে এই রেক্টেঙ্গলকে দিয়ে করতে পারেন, অথবা আপনি যেটা করতে পারেন কি এইভাবে করে ইমেজটাকেও সরাইতে পারেন। দুইভাবে আপনি কাজ করতে পারবেন, ইমেজটাকে সরাও করতে পারবেন, অথবা এই রেক্টেঙ্গল যে এই যে বক্সগুলো আছে, যে বাউন্ডারিগুলো আছে, এগুলোকেও আপনি কি করতে পারেন, ধরতে পারবেন, একটু বড় করে নিতে পারবেন। আপনারা যদি দেখেন যে আপনি কোনো কিছু ধরতে পারতেছেন না, কোনো ক্লিক করতে পারতেছেন না, সেক্ষেত্রে আমরা যেটা করি কি, জুম করে নিই, একটু বড় করে নিয়ে কাজ করি। তাহলে জুম করতে গেলে কি করতে হবে, আমরা গতদিন সেটিং দেখাই দিয়েছিলাম, ফটোশপে একটা সেটিং আছে, সেটা সেটিংটা করে দিলে আপনি মাউসের হুইল ঘুরাইলেই জুম হবে, আবার হুইলটা অপোজিট দিকে ঘুরাবেন, আবার জুম আউট হবে। ঠিক আছে? তাহলে এইভাবে করে আমরা ক্রপ করে নিতে পারি। ক্রপ হয়ে গেল, তাহলে আমাদের এইখান থেকে এই ক্রপ টুলের আর এক্সট্রা কোনো ফাংশন নেই। আচ্ছা, এখন ক্রপ টুলের ব্যবহার করতে গেলে আমরা যেটা দেখাই, যেটা ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকের কাজে লাগে, সেটা হচ্ছে যে আমাদের যে ইমেজ আমরা ব্যবহার করি, আমরা অনেক সময় ছবি ব্যবহার করি না, পাসপোর্ট সাইজের ছবি, স্ট্যাম্প সাইজের ছবি, 3R সাইজের ছবি, 4 সাইজের ছবি, এগুলো যে আমরা করি, তো এগুলো করতে গিয়ে আমাদের অনেকগুলো টাকা নষ্ট হয়, হয় না? আপনারা ছবি ওয়াশ করেন, 4 কপি ছবি কয় টাকা নেয়? 20 টাকা, মানে মিনিমাম 20 টাকা নেয়। তাহলে আজকের পর থেকে যেটা হবে, আপনাদের 4 কপি ছবি করতে লাগবে 5 টাকা থেকে 6 টাকা। ঠিক আছে? আজকের পর থেকে আপনারা নিজেরাই করে সেইভাবে করে করতে পারবেন। তাহলে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে সেখানে ওই ক্রপ টুলের একটা ব্যবহার আছে, সেজন্য একটু দেখাই দিই, কারণ এগুলো নিয়ে আর পরবর্তীতে কথা বলার কোনো সুযোগ থাকবে না। এখন আপনি একজন ডিজাইনার, ফটোশপ নিয়ে কাজ করেন, এই ছোটখাটো কাজগুলো যদি করতে না পারেন, তাহলে কিন্তু মানুষ বলবে তুই কি কাজ জানিস। মানে আপনি বড় বড় ডিজাইন করেন আর ছোট ছোট কাজগুলো জানেন না, তাহলে কিন্তু এটা খুব মানে খারাপ দেখায়, যে এইগুলো পার করেই তো উপরে আসতে হবে আমাদেরকে। আমরা যদি এখন এই ছোট ছোট কাজগুলো না জানি, এখন কেউ এসে যদি বলে যে আমার ছবিটা 3R করে দেয়, আপনি বলেন না আমি তো এটা পারি না, তাহলে কি খারাপ দেখাবে না বিষয়টা, যে এ আবার নেই গ্রাফিক ডিজাইনার, এই সারাদিন ফটোশপ নিয়ে কাজ করে আর সামান্য একটা ছবি 3R করতে পারে না, পাসপোর্ট করতে পারে না। সেই জন্য আমরা এই ছোটখাটো বিষয়গুলো নিজের প্রয়োজনের জন্য আমরা শিখে রাখি। আচ্ছা, এটা করতে গেলে আমরা যেটা করি, এটা করার জন্য আমাদের দরকার হবে ছবির প্রয়োজন হবে। আমরা যে কোনো ধরনের ছবি একটা নিয়ে আসি, আচ্ছা ধরেন আমাদের কাছে যে কোনো ধরনের একটা ছবি আছে, এটা একটা ছবি আছে, হ্যাঁ, এটা তো আবার ব্যাকগ্রাউন্ড নেই, পিএনজি অটোমেটিক হয়ে গেছে। আমরা একটা ছবি নেই যেটা পাসপোর্ট করার উপযোগী, এটা ছবি, হ্যাঁ এটা, ঠিক আছে। এই ছবিটাকে আমরা কপি করলাম, কপি করে ফটোশপে এসে Ctrl+N প্রেস করলাম, ক্রিয়েটে অথবা ওকেতে চাপ দিলাম, Ctrl+V দিয়ে এখানে পেস্ট করে দিলাম। তাহলে আর এই দুটো লেয়ারকে সিলেক্ট করে মার্জ করে দিলাম, তাহলে একটা ইমেজ হয়ে গেল। এইটা মনে করেন আপনার একটা ছবি, এটা আপনি ক্যামেরা দিয়ে তুলছেন, এটা তো একটা নির্দিষ্ট সাইজ আছে, যখন আপনি ক্যামেরা দিয়ে তুলেন তখন একটা বড় সাইজ হয়। এখন আপনি চাচ্ছেন যে এটাকে আমি পাসপোর্ট বানাবো, স্টাম্প বানাবো, বানায় আমি এটাকে প্রিন্ট করব, এবং এমনভাবে প্রিন্ট করবো যাতে আমার খুব অল্প টাকায় হয়ে যায়। 4টা পাসপোর্ট করব 5 টাকা দিয়ে, আবার মনে করেন 4টা পাসপোর্ট করবো, ওর সঙ্গে আবার 7-8টা স্টাম্প করবো, সবগুলো মিলে 6 টাকা, এতগুলো মিলে ধরো 6 টাকায় করা যায়। তো সেটা আমরা করবো। সেটা করার জন্য যেটা করতে পারি, এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে কয়েকটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে যে এই যে আমরা পাসপোর্ট সাইজের ছবি করবো, স্টাম্প সাইজের ছবি করবো, এগুলোর সাইজটা জানতে হবে, এগুলোর সাইজটা আমাদেরকে জানতে হবে। তাহলে আজকে মনে রাখবেন যে আমরা যে পাসপোর্ট সাইজের ছবিগুলো ইউজ করি, সেটার সাইজ হচ্ছে 1.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। সেটা সাইজ কত? 1.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, আর রেজলিউশন হচ্ছে 300। ঠিক আছে? যেহেতু এটা ইমেজের রেজলিউশনটা যদি আপনি কম রাখেন তাহলে ভালো হবে না, মানে খারাপ আসবে। সেজন্য আমরা যেটা করব, আমরা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করব, যেটার সাইজ হবে কত, আমরা ইঞ্চিতে নিব 1.5, আর হাইটটা হচ্ছে 2, আর মুডটা হচ্ছে 300। আর এখানে দেখেন, এখানে কি 4 কালার আছে? অনেক কালার আছে। তাই এর মধ্যে পিঙ্ক কালার আছে, বিভিন্ন ধরনের কালার আছে। একটা মানুষের ছবিতে অনেক কালার ইউজ করা হয়, সেজন্য কখনই আমরা ছবির কাজের ক্ষেত্রে CMYK নেব না, সবসময় RGB নেব।
CMYK শুধুমাত্র নিব হচ্ছে প্রিন্টের ক্ষেত্রে। তাহলে এটা সবসময় কি থাকবে, RGB থাকবে। দিয়ে আমরা যদি ক্রিয়েট বাটনে ক্লিক করি তাহলে দেখেন একটা ছোট্ট একটা বক্স চলে আসছে। এই যে বক্সটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল পাসপোর্ট সাইজ। কি সাইজ? পাসপোর্ট সাইজ। এখন আমাদের কি করতে হবে, এইটা তো একটা বড় সাইজের ছবি, অনেক বড় সাইজের ছবি। এই ইমেজটাকে এই বক্সের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কি করতে হবে? অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এটা করার জন্য আপনি যেটা করবেন, এই যে এখানে যে লেয়ারটা দেখতেছেন লক করা আছে, এই লকের মধ্যে ক্লিক করবেন। লকের মধ্যে ক্লিক করলে তখন লেয়ারটা আনলক হয়ে গেল। আপনি যদি লকটাকে আনলক না করেন তাহলে কি হবে, এটাকে আপনি নিয়ে যেতে যাবেন, নিয়ে যেতে পারবেন না। সরাইতে পারবেন না। মুভ টুলে আসেন, মুভ টুলে থাকতে হবে কিন্তু সবসময়। কোনো কিছু যদি সরাসরি করতে চান অবশ্যই মুভ টুলে থাকতে হবে। পারতেছেন না কিন্তু যেটা হচ্ছে যে এই যে ইমেজটা আছে, ইমেজটাকে এখন আমাদেরকে এই পাসপোর্ট সাইজের মধ্যে অ্যাডজাস্ট করতে হবে। যেমন যেটা বললাম, যদি আপনি লকটাকে আনলক না করেন তাহলে নিয়ে যেতে পারবেন না। এখন আনলক করছি, এখন আমরা কি করতে পারি, এই ইমেজটাকে দেখেন ধরছি আমি, কি যে ধরছি, মুভ টুলে থাকা অবস্থায়, অন্য কোনো টুলে থাকা অবস্থায় না, মুভ টুলে থাকা অবস্থায় আপনি এটা কার্সরটা থাকবে, এইভাবে এটাকে ধরে নিয়ে গিয়ে এখানে নিয়ে যে ছেড়ে দিবেন। এখন দেখেন এখানে চলে আসছে। এখন অনেক সময় যেটা হবে যে ইমেজটা সাইজটা ছোট, এই জন্য বসে গেল। এমনও হতে পারে যে আপনি যদি DSLR দিয়ে ছবি তোলেন, ছবিটা বিশাল বড় সাইজ হবে, অনেক বড় সাইজ। তখন আমাদেরকে যেটা করতে হয়, এই ইমেজটাকে ট্রান্সফর্ম করতে হয়। ট্রান্সফর্ম মানে বড় অবস্থান থেকে ছোট অবস্থানে নিয়ে আসতে হয়। এখন সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হয়, ধরেন আমি যদি একটু এটাকে একটু বড় সাইজ বানাই দিই, নাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে। আপনারা মনে করবেন যে এটা তো বসেই গেল, সহজেই তো বসলো। আচ্ছা, আমরা এক কাজ করি, এটার সাইজটা একটু বাড়াই দিই, এটা বড় সাইজ বানাই দিলাম। আচ্ছা, বড় সাইজ বানাইলাম। এখন যদি আমি এটাকে নিয়ে যে এখানে ছাড়ি, দেখেন DSLR ছবি, এটা অনেক বড় ছবি। এখন দেখেন কত বড় হয়েছে, আর আমাদের দরকার কত, পাসপোর্ট, তাই না? এখন এটাকে কি করতে হবে, এইভাবে কি রাখা যাবে? রাখা যাবে না, আমাদেরকে কি করতে হবে, এটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এখন আমি কিভাবে অ্যাডজাস্টমেন্ট করবো? এখানে তো ওখানে মুখটা দেখা যাচ্ছে, আমি তো হাজার চেষ্টা করলেও তো আসতেছে না, আসতেছে, ছোট তো হচ্ছে না। তাহলে আমাকে এখন যেটা করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে। খুবই ইম্পর্টেন্ট টার্ম এই ট্রান্সফর্ম। আপনি যতদিন ধরে কাজ করবেন, গ্রাফিক ডিজাইনে যতদিন কাজ করবেন ততদিনই আপনাকে করতে হবে। ট্রান্সফর্ম ছাড়া কোনো অপশন নেই, গতি নেই। মানে আপনি যে কোনো জিনিসকে ছোট করবেন, বড় করবেন, আপনাকে ট্রান্সফর্ম করতে হবে। ঠিক আছে? এখন এই ট্রান্সফর্ম করতে গেলে যেটা করতে হয়, আমাদেরকে কিবোর্ড থেকে, আমরা যদি এই লেয়ারটা থাকা অবস্থায় কিবোর্ড থেকে যদি Ctrl+T প্রেস করি তাহলে ট্রান্সফর্ম হয়। অথবা আপনি যদি ইয়ে থেকে যান, সিলেক্ট থেকে যান, সিলেক্ট থেকে তো না, আরে ম্যানুয়ালিগুলো তো ভুলে গেলাম, এগুলা কাজ না করে করে ওই থেকে ট্রান্সফর্ম করেছে, দেখেন তো। মানে এত শর্টকাট ইউজ করি যে এগুলা ম্যানুয়ালি আমার তাকাই না যে কোথায় আছে ট্রান্সফর্ম, সব শর্টকাট। এডিটে আছে, এডিটে আছে না ট্রান্সফর্ম দেওয়া যায় না, তাই আছে কই, আমি যদি দেখতে পাচ্ছি না, এই আছে। ঠিক আছে, মানে শর্টকাট ইউজ করতে করতে এগুলো ভুলে গেছে যে কোথায় কোনটা অপশন আছে। আচ্ছা, তাহলে আপনারা যেটা বলবেন শর্টকাট ইউজ করবেন। শর্টকাট ইউজ করে দেখবেন যে ফটোশপ আপনার কাছে খুব ইজি মনে হবে, খুঁজতে হবে না কোথায় কি অপশন আছে। নাইলে কি হবে, এই এত অপশনের ভিড়ে কোথায় কোন অপশন আছে খুঁজে বের করবো, এত টাইম নেই আমাদের, আমাদের দ্রুত কাজ করতে হয়। আচ্ছা, তাহলে আমরা যেটা করব, এই ইমেজটাকে এখন আমাদেরকে ছোট করতে হবে, পাসপোর্ট সাইজের মধ্যে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে এটা করার জন্য আমাদেরকে এই ইমেজটাকে ট্রান্সফর্ম করতে হবে। ট্রান্সফর্ম করার শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে Ctrl+T। আচ্ছা, Ctrl+T প্রেস করলাম। এখন দেখেন কত বড় একটা বক্স, তার মানে এই পুরো বক্সটা জুড়ে হচ্ছে আমার ইমেজটা। আমার ইমেজটা হচ্ছে কি, এই পুরো বক্সটা জুড়ে, দেখেন ইমেজ নাড়াচ্ছি, বক্সও নড়তেছে, তার মানে কি পুরো ইমেজটা হচ্ছে আমার, এই পুরো বক্সটা হচ্ছে ইমেজ। তার মানে আমার পাসপোর্ট সাইজ হচ্ছে এই এতটুকু, আর ইমেজটা হচ্ছে আমার এত বড়টা। তাহলে এখন এই এত বড় ইমেজটাকে আমাকে কি করতে হবে, এখানে নিয়ে আসতে হবে। এখন মনে রাখবেন, আপনি যদি কোনো কিছুকে ট্রান্সফর্ম করে ছোট করতে চান তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, এর যে প্রপোর্শনটা আছে এটাকে আপনাকে মেনটেন করতে হবে। এখন আপনি বলতে পারেন যে আমি এইভাবে করে ছোট করলাম, কি করলাম, ছোট করলাম, চেহারাটা কি অবস্থা হবে দেখেন, চেহারাটা দেখেন লম্বা হয়ে গেল। ফেসটা কি এত লম্বা ছিল, লম্বা ছিল না, তার মানে কি অরিজিনাল লুকটা নষ্ট হয়ে গেল। তার মানে ওইভাবে করে ট্রান্সফর্ম করা যাবে না। তাহলে আপনি মনে রাখবেন যে আমরা যদি ট্রান্সফর্ম করে কোনো ইমেজকে অথবা কোনো অবজেক্টকে ছোট করেন, বড় করেন, যেটাই করেন না কেন, করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, রেশিও মেনটেন করতে হবে। রেশিও মেনটেন করতে গেলে অবশ্যই আমাকে কিবোর্ড থেকে শিপ আর অল্টারটা চেপে ধরতে হবে। শিপ আর অল্টারটা একসঙ্গে চেপে ধরে
ট্রান্সফর্ম করতে হবে, সেটা যে কোনো একটা কর্নার ধরে ড্র্যাগ করতে হবে, যে কোনো একটা কর্নার ধরে আপনি এইভাবে কি করবেন, এইভাবে ছোট করবেন। তাহলে দেখেন কি হবে, সেটা সে রেশিও মেনটেন করে ছোট হবে। এখন সেটা ছোট হয়ে গেল। এখন আমি কি করলাম, এটাকে এখন এইভাবে করে অ্যাডজাস্ট করে মোটামুটি আমি বুঝতে পারতেছি যে আমার এইটুকু হলে আমার ইমেজটা ঠিক আছে। এরপরে যদি আপনি একটু কোনো কিছু ড্র্যাগ করতে চান নিখুঁতভাবে, আপনি কিবোর্ড থেকে অ্যারো কি আছে, কিবোর্ডে আমাদের আপ ডাউন লেফট রাইট 4টা অ্যারো কি থাকে, ওই অ্যারো কি দিয়ে অবশ্যই সেই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। এইভাবে করে আপনি একটু চোখের আন্দাজে আপনি এখন বুঝতে পারতেছেন যে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে ফেসটা মিডিলে আছে কিনা। মিডিলে দেখার জন্য, মিডিল করার জন্য আপনাকে একটু চোখের আন্দাজ করতে হবে। কারণ কি, আপনি এখানে কমান্ড দিয়ে করতে পারবেন না, কারণ এই ইমেজটা লেফটে রাইটে যে সমান জায়গা আছে তা তো নাও থাকতে পারে। একটা ইমেজ ছবি তোলার সময় লেফটে রাইটে কি আমরা একদম মেজারমেন্ট করে ছবি তুলি যে লেফটে কতটুকু ফাঁকা আছে, রাইটে কতটুকু আছে, তা করি না। তার মানে ছবিটা আসলেই হলো, পরে আমরা সেটা মেজারমেন্ট করতে পারি। এখন আমরা যেটা করতে পারি যে এখানে এই আর্টবোর্ডের সাথে অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমরা চোখের আন্দাজে একটু দেখে নেই যে এইটা কি মিডিলে আছে কিনা। আর যদি বলেন যে না আমি একদম নিখুঁত করবো মিডিল, সেক্ষেত্রে আপনাকে গাইডের সহযোগিতা নিতে হবে। কার নিতে হবে? গাইড। গতদিন গাইডের ব্যবহার দেখাচ্ছিলাম না। এখন আপনি চাচ্ছেন যে আপনি আর্টবোর্ডটার এটা সেন্টার পয়েন্ট বের করবেন, মিডিল বের করবেন, আপনি এটা গাইড টান দেন, রুলার থেকে এই আটটা গেছে এখানে, ঠিক আছে? তাহলে এটা যদি হয় মিডিল পয়েন্ট, তাহলে এখন আপনি ছবিটা ওপেন করে দেখেন এই লাইনটা কি নাকের কপালের মাঝামাঝি গেছে কিনা। তো যাই নাই, একটু অ্যারো কি দিয়ে একটু সরাই নেন, মোটামুটি হ্যাঁ ঠিক আছে। তাহলে মোটামুটি কি হলো, এটা মিডিলে হলো, আমার এই ব্যাকগ্রাউন্ডটা মিডিলে হলো। এটার আর দরকার নেই, এটাকে আমি এখানে সরাই দিয়েছিলাম, যেখান থেকে নিয়ে আসছি সেখানে সরাই দিয়েছিলাম। তার মানে কি, এই যে ইমেজটা আমি পাইলাম এটা প্রপারলি আমার কি হলো, পাসপোর্ট সাইজের ছবি হলো। এখন আপনি যদি চান তাহলে এটাকে আপনি এখন সেভ করে ফেলতে পারেন, সেভ করে আপনার কম্পিউটারে আপনি রেখে দিতে পারেন। আমরা এই জন্য যেটা করতে পারি, তাহলে মনে রাখেন ফটোশপে কোনো ফাইলকে যদি আপনি সেভ করতে চান তাহলে আপনাকে ফাইল মেনু থেকে সেভ অ্যাসে চাইতে হবে। কোথায় যেতে হবে? সেভ অ্যাস। সেভ অ্যাসে গিয়ে আপনি কি সেভ করতেছেন, সেটা কি ছবি না কোনো ডকুমেন্ট? যদি ছবি হয় তাহলে অবশ্যই আপনাকে কি ফরম্যাটে ইউজ করতে হবে। মনে রাখেন ছবির ফরম্যাট হচ্ছে দুইটা ইউজ করি আমরা যতগুলো ছবি ইউজ করি তার মধ্যে দুইটা ফরম্যাট ইউজ করি। একটা হচ্ছে জেপিইজি অথবা জেপ্যাক, যেটাই বলেন না কেন, আর এটা হচ্ছে পিএনজি। দুটো ফরম্যাট আমরা ইউজ করি, এটা হচ্ছে জেপ্যাক আর এটা হচ্ছে পিএনজি। তাহলে এখন এই পিএনজি আর জেপিজির মধ্যে পার্থক্য কি? পিএনজি আর জেপিজির মধ্যে পার্থক্য হচ্ছে জেপিজি যে ফরম্যাটটা হবে সেখানে অবশ্যই এটা ব্যাকগ্রাউন্ড থাকবে। কি থাকবে? ব্যাকগ্রাউন্ড থাকবে। আর পিএনজি যে ফরম্যাট সেখানে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। সেখানে কি থাকবে না? ব্যাকগ্রাউন্ড থাকবে না। কিন্তু আমাদের এই ইমেজটাতে ব্যাকগ্রাউন্ড আছে না? আছে তো, হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, হইতে পারে হোয়াইট, হইতে পারে ব্ল্যাক, ব্লু যে কোনো কালারের হইতে পারে। এখন আজকে আমরা দেখাচ্ছি যে এটা করার, এর পরবর্তীতে আমরা দেখাবো যে এইটার আবার ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন। আমরা তো পাসপোর্ট করার সময় সবসময় সাদা ব্যাকগ্রাউন্ড করি না, করি কি একটু ব্লু দিই, একটু মনে করেন যে ওশান ব্লু দিই, আকাশি কালার দিই, দেখতে যাতে সুন্দর লাগে। এখন এখানে তো আছে সাদা ব্যাকগ্রাউন্ড, তাই না? তাই এখন আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাহলে আমাকে আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, দেন এখানে কালার অ্যাপ্লাই করতে হবে। সেটা আমরা পরে দেখবো, পরে আমরা যখন কাজ করবো তখন বুঝবো যে এটা কিভাবে করতে হয়। আজকে আর ব্যাকগ্রাউন্ড রিমুভে গেলাম না। তাহলে এখানে যেটা হলো যে এখন আমি করবো এই অবস্থায় সেভ করবো। তাহলে এটা করার জন্য আমি ফাইলে গেলাম, সেভ অ্যাস। সেভ অ্যাসে গিয়ে আমি দেখবো যে এখানে আমার সেভ অ্যাস টাইপ আছে। এখান থেকে আমাকে যেটা করতে হবে, ক্লিক করে জেপিইজি সিলেক্ট করতে হবে। এখন জেপিইজি সিলেক্ট করার সময় দেখবেন তিনটা অপশন আছে, জেপিইজি, জেপিইজি 2000, জেপিইজি স্ট্রিও। আপনারা যেটা করবেন কখনোই নিচের দুটো ইউজ করবেন না, আপনারা সবসময় শুধু অনলি জেপিইজি ইউজ করবেন। কি ইউজ করবেন? অনলি জেপিইজি। জেপিইজি দেখাই দিলাম। এখন আপনি কোথায় সেভ করবেন এটা একটা বিষয়। অনেক সময় সেভ করার পর আর ফাইল খুঁজে পাওয়া যায় না, ভাই কোথায় জানি ফাইলটা সেভ হলো আমি খুঁজে পাচ্ছি না। তাহলে অবশ্যই আপনি কোথায় সেভ করবেন সেটা দেখাই দেবেন। আমি চাচ্ছি যে আমি ডেস্কটপে সেভ করবো, ডেস্কটপে সেভ করলে আমার ফাইলটা ডেস্কটপে চলে যাবে। এখন আমি যদি চান যে ফাইলটা রিনেম করবো তাহলে আমি এখানে নাম দিয়ে দিলাম পিপি, পাসপোর্ট, ঠিক আছে? পাসপোর্ট লিখে আমি সেভ দিয়ে দিলাম। এখন সেভ করার সময় এখানে জেপিইজি অপশন আসলো, এখান থেকে আমরা কোয়ালিটিটা হাই করে দিব। তাহলে কি হবে, ইমেজের কোয়ালিটি বেশি হবে। অনেক সময় এরকম থাকবে, হাই থাকবে। আপনি কি করবেন, এই বারটাকে একদম লার্জ করে দেবেন, তাহলে ম্যাক্সিমাম হয়ে যাবে, ম্যাক্সিমাম কোয়ালিটি হয়ে গেল, ওকে হয়ে গেল। তাহলে কি হলো, আমার পাসপোর্ট সাইজটা হয়ে গেল। আমার আর পাসপোর্ট সাইজটার দরকার নেই, কি নাই, এটার আর দরকার নেই। তাহলে পাসপোর্ট সাইজ আমার রেডি হয়ে আছে, ঠিক আছে? এখন আমার মনে করেন স্ট্যাম্প সাইজেরও প্রয়োজন। এখন আমার কি হইতে পারে, স্ট্যাম্প সাইজ লাগে না? অনেক সময় লাগে তো, মানে বিভিন্ন ধরনের পরীক্ষায় ইয়ে করতে গেলে অ্যাডমিট কার্ডের জন্য, এডিশনাল কার্ডের জন্য স্ট্যাম্প সাইজ চাই। আবার দেখুন বিভিন্ন ধরনের পরীক্ষার ক্ষেত্রে নির্দিষ্ট সাইজ চাই, তাই না? 300 পিক্সেল বাই 300 পিক্সেল, 400 পিক্সেল বাই 400 পিক্সেল। চাকরি আপনি করছেন কখনো? করেন নাই? যদি করে থাকে তাহলে দেখবেন চাকরির যে ইয়েগুলোতে সেখানে কিন্তু ফর্মের মধ্যে সাইজ দেওয়া থাকে, ফিক্সড সাইজ 400 পিক্সেল বাই 400 পিক্সেল, এর বাইরে ছবি করা যাবে। পাসপোর্ট করতে যাবেন দেখবেন যে ফিক্সড সাইজ দিয়ে দেয় ওরা, যে এই সাইজের বাইরে সাইজ দেওয়া যাবে না, ওই সাইজের ছবি আপনাকে প্রিন্ট করে তাকে দিতে হবে।
এখন আপনি যদি এগুলো নিজে করতে পারেন তাহলে আপনি নিজে নিজে করে ফেলতে পারবেন সহজেই। আচ্ছা, এখন আমাদের দরকার হচ্ছে একটা স্টাম্প সাইজ। তাহলে মনে রাখবেন স্টাম্প সাইজের সাইজ হচ্ছে 0.8 ইঞ্চি বাই 0.9 ইঞ্চি। মনে রাখবেন আমরা কি করলাম, ইঞ্চি দিলাম 0.8 আর হাইটটা হচ্ছে 0.9 আর রেজলিউশনটা অবশ্যই 300 আর কালার মোডটা 8GB। তাহলে এই যে সাইজটা আসলো এটা হচ্ছে আমার কি স্টাম্প সাইজ। এখন আমি কি করলাম, আবার এই যে আমার মূল ইমেজটা এখান থেকে এটাকে টেনে নিয়ে গিয়ে এখানে ছেড়ে দিলাম, বিশাল বড় সাইজ। আবার আমাকে কি করতে হবে, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে অল্টার শিফট চেপে ধরে একটা কর্নার ধরে ড্র্যাগ করবো, ড্র্যাগ করে ছোট করে দেবো। ছোট করার পর আমি এখন জুম করে এটা কি করবো, করে এইভাবে করে এটাকে আমি এখানে অ্যাডজাস্টমেন্ট করে বসাই দেবো। হ্যাঁ, এভাবে মোটামুটি চোখের আন্দাজে একটু দেখে নিলাম যে এটা বিট আছে, হয়ে গেল। এখন আমি কি করবো, এটাকে আবার আমি সেভ করবো। কারণ এটাকে আমি ম্যানুয়ালি করতে পারি অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এস, কিবোর্ড থেকে যদি কন্ট্রোল শিফট এস চাপে তাহলে সেভ এস হয়। কন্ট্রোল শিফট এস দিলাম, এখান থেকে এখন আমি আবার কি করলাম, জেপিজি দেখাই দিলাম, ডেস্কটপে গেলাম, এখানে নামটা দিয়ে দিলাম স্টাম্প সাইজ। আবার আমি কি করলাম, ওকে দিয়ে দিলাম। তাহলে দেখেন এখন আমার এগুলা কিছু দরকার নেই, দরকার আছে আর আমার পাসপোর্ট আছে, আমার স্টাম্প আছে, এগুলোর আমার আর দরকার নেই। আচ্ছা, এখন কথা হলো এখন আমরা কিভাবে সেটা পাসপোর্টটাকে 4 কপি পাসপোর্ট 5 টাকা 6 টাকায় করতে পারি, সেইটার উপায়টা কি? সেটার উপায় হচ্ছে, মনে রাখেন আমরা যখন কোনো ছবি প্রিন্ট করতে যাই ল্যাবে, আপনি মনে করেন আমরা ছবি তুলি না, ছবি তোলার পর ওয়াশ করতে যাই না ল্যাবে, আপনি যদি যান তখন একটা ওরা বলবে যে 3R ছবি করবেন না 4R করবেন। 3R করতে লাগবে 6 টাকা, 4R করতে লাগবে 7 টাকা। যদি আপনার ছবি হয়, আপনি ছবি তুলে নিয়ে যাবেন ক্যামেরায়, তখন ওরা বলে কিন্তু যে 3R এর দাম 6 টাকা পার পিস পার কপি, আর 4R এর হচ্ছে 60 টাকা। তাহলে আপনি 3R জানেন যে 3R 6 টাকাতেই হয়ে যায়। তাহলে এক কাজ করি, আমরা একটা 3R এর ছবি বানাই, ওর মধ্যে এই স্টাম্প ইয়েগুলোকে ঢুকাই। তাহলে সেটা করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এখন 3R এর সাইজটা জানতে হবে। 3R এর সাইজটা হচ্ছে 3.5 ইঞ্চি বাই 5 ইঞ্চি, 3.5 বাই 5। আর 4R এর সাইজটা হচ্ছে 4/6, 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি। এগুলো রেকর্ডিং এর মধ্যে সব সেভ হচ্ছে, মনে রাখার লেখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, বাসায় গিয়ে যখন রেকর্ডিং শুনবেন তখন নোট করবেন। সব সময় তো আর ইয়ে করা যায় না, ভিডিও দেখে দেখে কাজ করা যায় না, এই জন্য নোটও করতে হয়। এখন নোট করবেন না, বাসায় গিয়ে নোট করবেন। কিছু কিছু জিনিস ইম্পর্টেন্ট জিনিসগুলো ভিডিওতে যখন দেখবেন এটা নোট করবেন, এবং সেই ডায়েরি অথবা নোট করবেন যেটা পার্মানেন্ট সবসময় রেখে দেবেন। আর কোনো একটা কাজ করতে গেছেন, আপনি ভুলে গেছেন যে কতজনে ছিল রে পাসপোর্টের সাইজটা, ভিডিও খুঁজে দেখবেন, চট করে নোটটা বের করে রাখলেন, নোটটাকে দেখে নিলেন, কাজ করে ফেললেন। আচ্ছা, মনে রাখবেন পাসপোর্টের সাইজটা হচ্ছে 3.5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। তাহলে আমাকে এখান থেকে কি করতে হবে, ইঞ্চি করতে হবে 3.5, আর হাইটটা হচ্ছে 5, আর রেজলিউশনটা হচ্ছে 300 দিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। হ্যাঁ, ছবির ক্ষেত্রে 300 দিব আমরা। তাহলে এইটা যেটা সাইজটা আমরা পাইলাম, এইটা হচ্ছে আমার কি সাইজ, 3R সাইজ। এখন আমরা কি করব, সুন্দর করে এই আমরা এর ভিতরে আমাদের ওই স্টাম্পগুলোকে ঢুকাবো। এখন সেটা করার জন্য এইখানে আমরা কি করব, আমাদের স্টাম্পগুলো নিয়ে আসবো, পাসপোর্টগুলো নিয়ে আসবো। তাহলে এটা করার জন্য আমাকে ওই পাসপোর্ট ছবিগুলো নিয়ে আসতে হবে। এখন সেটা তো ওপেন করা নাই, আমি তো সেটা ক্লোজ করে দিলাম, ওটা তো ডেস্কটপে সেভ করে রাখছি। তো মনে রাখবেন যে ডেস্কটপে যদি অথবা অন্য কোনো ড্রাইভে যদি কোনো ইমেজ অথবা কোনো ডকুমেন্ট অথবা কোনো ফাইল থাকে, সেটাকে যদি আপনি আপনার আর্টবোর্ডের মধ্যে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ফাইলে যাবেন, প্লেস ইমবেড। এখন এখানে প্লেস আছে দুটো জিনিস, এটা প্লেস ইমবেড, এটা হচ্ছে প্লেস লিঙ্ক। আপনি কখনো লিঙ্ক ইউজ করবেন না, তাহলে কি হবে, মনে করেন আপনি একটা ডিজাইন করছেন, ডেস্কটপে একটা ইমেজ ছিল, নিয়ে এসে এখানে লিঙ্ক করে নিয়ে এসে বসাইছেন। আচ্ছা, আমি আপনাকে উদাহরণস্বরূপ দেখাই। আমি লিঙ্ক ক্লিক করলাম, লিঙ্ক ক্লিক করে এখান থেকে পাসপোর্টটাকে এখানে নিয়ে আসলাম, এখানে কিন্তু আসছে, ভালো কথা। ডিজাইন করছেন, এটাকে সেভ করে রাখছেন ফাইলটা ফিউচারে ইউজ করার জন্য। এখন ডেস্কটপ থেকে কোনো কারণে ওই ফাইলটা ডিলিট হয়ে গেছে, তাহলে এই ফাইলটা আর ওপেন হবে না। ঠিক আছে, আপনি যদি এই ফাইলটা তো এখানে থাকলো, মানে আমি আপনাদেরকে বিষয়টা বুঝাই, এই যে ইমেজটাকে এইখানে আমি আনলাম না, এখন আমরা যেটা করি কি, এই পিএসডি ফাইলটা, এই যে আমরা যে ফটোশপে যখন কোনো কাজ করি তখন যে ফাইলটা আমরা সেভ করি, ওটাকে বলা হয় পিএসডি ফরম্যাট, মানে ফটোশপ ফরম্যাট, ফটোশপ ডকুমেন্ট, পিএসডি, ফটোশপ ডকুমেন্ট। তার মানে ফটোশপ ডকুমেন্টের বৈশিষ্ট্য হচ্ছে ওটাকে আবার এডিট করা যায়, বারবার আমরা ওটাকে এডিট করতে পারবো, কিন্তু জেপিজি পিএনজি এগুলোকে এডিট করা যায় না। ঠিক আছে, আপনি যদি একবার একটা জেপিজি সেভ করে ফেলেন, তাহলে ওইটাকে আপনি আর এডিট করতে পারবেন না, কিন্তু ওই জিনিসটার যদি পিএসডি ফাইলটা রেখে দেন, তাহলে আবার আপনি সেটাকে এডিট করতে পারবেন। সেই কারণে আমরা যখন ফটোশপে কোনো কাজ করি না কেন, যে কোনো কাজ করি না কেন, আমরা মানে পিএসডি ফাইলটা রেখে দিই।
সব সময় পিএনজি ফাইল রাখি, আমরা জেপিজি পিএনজি রাখি না। কারণ পিএনজি থাকলে তো আমি জেপিজি পিএনজি যখন তখন করতে পারবো, কিন্তু আমি জেপিজি থেকে পিএইচডি করতে পারবো না। সেজন্য পিএইচডিটা হচ্ছে মূল ফাইল, মাদার ফাইল, ওটাকে আমরা সবসময় স্টোর করি, ওটাকে রেখে দিই। আচ্ছা, এখন আমি মনে করেন যে এইখানে কাজ টাজ করে জেপিজি এই পিএইচডি ফাইলটা সেভ করলাম, সেভ করে আমার ড্রাইভে রেখে দিলাম, আর ডেস্কটপ থেকে আমি এই ইমেজটাকে ডিলিট করে ফেলছি। তাহলে কি হবে, ওই ড্রাইভের এই ফটোশপ ফাইলটা আর ওপেন হবে না, বলবে যে লিঙ্ক ফাইল মিসিং। কারণ ও তো ডেস্কটপের সাথে লিঙ্ক হয়েছিল, সেই কারণে আমরা কখনো লিঙ্ক করে কোনো কিছু আনবো না। আমরা কি করবো, ফাইলে যাব, প্লেস ইমবেডে ক্লিক করবো, তার মানে কোনো লিঙ্ক থাকবে না, আমার এটা এমনিতে চলে আসবে। দেখেন এখানে চলে আসছে। এখন যদি আমি এই ফাইলটাকে সেভ করি আর ডেস্কটপ থেকে যদি ডিলিটও করে দিই এই ইমেজটা, কোনো সমস্যা নেই, পিএইচডি ফাইলটা ওপেন হবে এবং সব কিছু নর্মালি থাকবে। এখন তাহলে আমরা দেখেন এখানে নিয়ে আসলাম ফাইলটা, এখানে চলে আসছে। এখন আমরা কি করব, ইয়ে করব। আচ্ছা, এখন এখানে যেটা প্রবলেম হচ্ছে যে সাদা ব্যাকগ্রাউন্ডের সাথে সাদা ইয়ার কারণে আমার বুঝতে একটু প্রবলেম হচ্ছে। তাহলে এক কাজ করি, আমরা যদি ব্যাকগ্রাউন্ডটাকে একটু হালকা অন্য একটু কালার দিয়ে দিই, অন্য একটু কালার চেঞ্জ করে দিয়ে দিই। তো এইটা ব্যাকগ্রাউন্ডের কালার কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আজকে টপিক ছিল না, তারপরে একটু দেখাই দিই। দেখেন আমরা যখন কোনোখানে কোনো কালার অ্যাপ্লাই করতে চাই, তখন আমাদেরকে এই দুইটা জায়গা থেকে কালারটা নিতে হয়, হয় ফরগ্রাউন্ড কালার থেকে নিতে হয়, নাহলে ব্যাকগ্রাউন্ড কালার থেকে নিতে হয়। এখানে কালারের দুইটা অপশন আছে, এটা হচ্ছে ফরগ্রাউন্ড। দেখেন আমি যখন এখানে কার্সরটা রাখবো, সেট ফরগ্রাউন্ড কালার, তার মানে এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, আর নিচেরটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। আমরা যে কোনোখান থেকে যদি কালার এখানে অ্যাপ্লাই করতে চাই, যে কোনো জায়গায় কালার অ্যাপ্লাই করতে চাইলে হয় ফরগ্রাউন্ড থেকে নিতে হবে, না হয় ব্যাকগ্রাউন্ড থেকে নিতে হবে, এর বাইরে কোনোখান থেকে কালার নিতে পারবো না। তাহলে আমি এখন চাচ্ছি যে আমি ব্যাকগ্রাউন্ডের ফরগ্রাউন্ডের কালারটা নিব। তাহলে এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে একটা কালার পিকার চলে আসে। আমি এখান থেকে জাস্ট একটা কি করলাম, একটু লাইট গ্রে কালার দিয়ে দিলাম, একটু লাইট হোয়াইট, মানে একদম ফুল হোয়াইট না, একটু ফুল হোয়াইট হচ্ছে এইটা, একদম হোয়াইট, 0 সবগুলো কালার 0। দেখেন সায়ান 0, ম্যাজেন্ডা 0, ইয়েলো 0, ব্ল্যাকিশ 0, সব 0। যখন সব 0 তখন এটা হোয়াইট, ঠিক আছে? যখন সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাকিশ সব 0 তখন হোয়াইট। কিন্তু যখন এইটা আসলো তখন দেখেন তো এটা কি সব 0 হয়েছে, তার মানে এখানে সায়ান আছে, ম্যাজেন্ডা আছে, ইয়েলো আছে, ব্ল্যাকিশ নেই, তাহলে এটা কিন্তু হোয়াইট না। তো এই কারণে আমরা কি করলাম, এই দিকটার একটু কালার নিয়ে জাস্ট ওকে দিলাম, তাহলে এখানে এই কালারটা চলে আসছে। এখন এইটাকে কি করতে হবে, এইখানে অ্যাপ্লাই করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করতে হবে। তাহলে মনে রাখবেন, কোনো ডকুমেন্টের মধ্যে, কোনো লেয়ারের মধ্যে কোনো কিছু যদি কালার অ্যাপ্লাই করতে চাই, তাহলে আপু কি খারাপ লাগছে? চোখের আলোটা, এটা কি আলোটা খুব চোখে লাগে নাকি? তাহলে লাইট আমরা কমাই দিতে পারবো, একটু সমস্যা নেই, ব্রাইটনেস কমাই দেবো। তাহলে ঠিক আছে, আমরা পরে ব্রাইটনেসটা একটু কমাই দিব এখন। আচ্ছা, তাহলে যেটা হলো যে আমরা এখানে কালারটা অ্যাপ্লাই করবো, তাই না? তো এখানে তো কালারটা নিছি, এখানকার কালারটা এখানে অ্যাপ্লাই করব। এটা করার জন্য মনে রাখবেন, আপনি যদি ফরগ্রাউন্ডের কালার অ্যাপ্লাই করতে চান, তাহলে যে লেয়ারের মধ্যে অথবা যে জায়গাটার মধ্যে আপনি ওই কালারটা অ্যাপ্লাই করবেন, সেইটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট চাপবেন, না অল্টার ডিলিট চাপবেন। কি চাপবেন? অল্টার ডিলিট অথবা অল্টার ব্যাক স্পেস। কি ফটোশপে ব্যাক স্পেস আর ডিলিট একই কাজ করে। ফটোশপে ব্যাক স্পেস আর ডিলিট এই দুটো বাটন একই কাজ করে। আপনি ব্যাক স্পেস চাপলেও যা হবে, ডিলিট চাপলেও তাই হবে। এই কারণে আমরা যেটা করব, যদি কোনোখানে যদি কালার অ্যাপ্লাই করতে চাই, সেটা যদি ফরগ্রাউন্ডের কালার হয়, তাহলে অল্টার ব্যাক স্পেস অথবা অল্টার ডিলিট। আর যদি ব্যাকগ্রাউন্ডের কালার অ্যাপ্লাই করতে চাই, দেখেন ব্যাকগ্রাউন্ডে কি কালার আছে, ওই যে একটা ব্লুর মতো একটা কালার আছে। ব্যাকগ্রাউন্ডের কালারটা কি কালার আছে দেখেন, এটা অন্য কালার না। আমি যদি এখন এখানে ব্যাকগ্রাউন্ডের কালার অ্যাপ্লাই করতে চাই, তাহলে কি করতে হবে, কন্ট্রোল ডিলিট। ওইটা লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল ডিলিট চাপলেই কিন্তু এই কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। আচ্ছা, আমি এখন চাচ্ছি না, আমি এখন চাচ্ছি যে ওই সাদা কালারটাই থাক, তাহলে অল্টার ডিলিট। এখন আমি যদি এখান থেকে এই ইমেজটাকে ওপেন করি, তাহলে দেখেন যেটা হবে, যদি আইটা অন করে দিই, তাহলে কি হবে, আমি এখন আসলে বুঝতে পারতেছি যে আমার ইমেজটা কতটুকু আর কতটুকু আমাকে কাটতে হবে। ঠিক আছে, এটা করতে হবে। কিন্তু আমরা যেটা করব, যে আমরা সবসময় সাদাই রাখবো, এরকম অফ হোয়াইট করবো না। আমি তো আপনাদেরকে বোঝানোর জন্য দিলাম যে কতটুকু জায়গা আপনি রাখবেন। একটা ইমেজের যদি এই জায়গায় কেটে ফেলে, তাহলে ভালো লাগবে ইমেজটা? পাসপোর্ট সাইজে দেখেন না, ছবির পাশে একটু সাদা বর্ডার থাকে, তো সাদা বর্ডার কতটুকু থাকবে এইটা বোঝানোর জন্য আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিচ্ছি। কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডের কালার সবসময় হোয়াইটই রাখবেন, ব্যাকগ্রাউন্ডের কালার রাখবেন হোয়াইট, আর এই ছবির ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে দেবেন। তাহলে কি হবে, যদি এটার কালারটা ব্লু হয়ে যাবে, কিন্তু আমরা এমনিতে বুঝতে পারতাম। এখন যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ড বুঝতে পারতেছি না, এই জন্য আমরা আমাদের মূল ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম। আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন না, আপনারা হোয়াইটই রাখবেন, কিন্তু ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয় আমরা এগুলো পরবর্তী ক্লাসগুলোতে দেখব।
আচ্ছা, তাহলে এটা হয়ে গেল, একটা ইমেজ আসছে। এখন আমি যেটা করতে পারি কি, এই ইমেজটাকে ডুপ্লিকেট করতে পারি। আমরা পারি না ডুপ্লিকেট, লেয়ার ডুপ্লিকেট করতে পারি না? কিভাবে করতে হয় লেয়ার ডুপ্লিকেট? কন্ট্রোল জে, মনে রাখতে হবে, এই শর্টকাটগুলো মুখস্থ করে ফেলতে হবে। কন্ট্রোল জে চাপলাম, তাহলে ডুপ্লিকেট হয়ে গেছে, কিন্তু এইখানেই আছে, বুঝতে পারতেছি না। আপনি এখন জাস্ট কি করেন, এখানে ড্রাগ করেন। ড্রাগ করার সময় যদি আপনি শিফট চেপে ধরেন, তাহলে কি হবে, সে আর উপরে নিচে যাবে না, স্ট্রেট ডানে বামে শুধু যাবে। শিফট, ফটোশপের বৈশিষ্ট্য হচ্ছে যদি আপনি শিফট চেপে ধরেন ড্রাগ করার সময়, সে যে মানে ড্রাগ করার সময় প্রথমে যেদিকে ড্রাগ করবে শুধু সেদিকেই হবে। আমি যদি শিফট চেপে দিই, তাহলে নিচে আসতেছে, উপরে যাচ্ছে, নিচে আসতেছে, সমান নাও হতে পারে। কিন্তু আমি যদি শিফট চেপে ধরি, এখন তাহলে দেখেন, এখন শুধু এই আমি যে কর্নারে আসছি, শুধু কর্নারে যাবে, আর কোথাও যাবে না। সেই কারণে আমরা যেহেতু এখানে স্ট্রেট চাচ্ছি, শিফট চেপে ধরে কি করলাম, এই দিকে একটু টেনে নিলাম। এভাবে করে আমি অ্যারো কি দিয়ে কি করলাম, একটু অ্যাডজাস্ট করে নিলাম, যে হ্যাঁ আমার এই যে বর্ডারটা থাকবে, আমার এইখানেও আমার জন্য মাঝখান দিয়ে কাটলে যেন বর্ডার থাকে, এভাবে একটু ব্যালেন্স করে নিলেন। তাহলে দুইটা ইমেজ হলো। এখন আমি কি করলাম, দুইটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরে দুইটা লেয়ারকে সিলেক্ট করলাম। করার পরে যদি আমি কন্ট্রোল জে দেই, তাহলে কি হবে, একসঙ্গে দুইটা কপি হবে, কারণ দুইটা সিলেক্ট ছিল, কন্ট্রোল জে দিয়েছি, দুইটা কপি হয়েছে। তাহলে এখানে কিন্তু দুইটা আছে। এখন আমি যদি এখানে যদি এখন আমি কি করি, অ্যারো কি দিয়ে যদি নিচের দিকে নামাই, আচ্ছা, যখন আমি নিচের দিকে অ্যারো কি চাপতেছি, তখন যদি আমি শিফট চেপে ধরি, তাহলে দ্রুত নামবে। আর যদি আস্তে, খুব আস্তে, কত আস্তে নামতেছে, আর শিফট চেপে ধরেন একদম জোরে জোরে নামবে। তার মানে অ্যারোটা যদি আপনি শিফট চেপে ধরে অ্যারোর কাজ করেন, তাহলে দ্রুত কাজ হয়। তাহলে দেখেন, এই যে এটা আমি নিচে নিয়ে আসলাম, এই হয়ে গেল। তাহলে দেখেন এখানে কয়টা ছবি হলো, 4টা ছবি হলো। এখন আপনি এই ছবিটাকে সেভ করেন। এখন আমি কি করলাম, এটাকে সেভ করলাম, কন্ট্রোল শিফট এস দিয়ে সেভ করে জেপিজি বানিয়ে নিলাম। ডেস্কটপে গিয়ে এটার নাম দিয়ে দিলাম 3R, ওকে দিয়ে আমি সেভ করলাম, ওকে দিলাম। এখন দেখেন এই যে ডেস্কটপে যে ছবিটা আসছে আমার, এইটাকে আপনি পেন ড্রাইভে করে নিয়ে ল্যাবে চলে যান, গিয়ে বলে আমাকে একটা ছবি প্রিন্ট করে দেন। ওরা একটা ছবি প্রিন্ট করে দেবে আপনাকে। ও কিন্তু আর বলবে না যে তুমি কয়টা ছবি, ও বলবে না যে 4টা ছবি, ও বলবে একটা ছবি, কারণ এটা 3R সাইজ। এখানে কতগুলো থাকে সেটা তার দেখার বিষয় না, সে দেখবে যে এটা সাইজ কত, 3.5x5, তার মানে এটা হচ্ছে একটা 3R সাইজ। এখন আপনি এই ছবিটা 4 কপি করে দেখেন, 4 কপি করলেন, 4 পাঁচটা 20 টাকা নিল, 4 কপি 20 টাকাতে আপনি 16 কপি পেলেন, নিয়ে রেখে দেন। তাহলে আপনারা মনে করেন যে ফিউচারের জন্য থেকে গেল, একবারে প্রিন্ট করে রেখে দিলেন 20 টাকা দিয়ে, থেকে গেল। তাহলে এইভাবে করে আপনি এটা 3R প্রিন্ট করেও 4 কপি পাসপোর্ট পেয়ে যাবেন। করা যাবে না? প্রত্যেকের কাছে দেখবো কিন্তু এগুলা নেক্সটে, আজকে তো দিব, প্রত্যেককে করে নিয়ে আসতে হবে তাদের প্রত্যেকের নিজস্ব ছবি, এইভাবে করে পাসপোর্ট স্টাম্প 3R পুরো আমাদেরকে দেখাতে হবে। আপনারা বাসায় গিয়ে প্র্যাকটিস করতেছেন কি করতেছেন না, তখন আমরা বুঝবো। আচ্ছা, তাই এটা হয়ে গেল। তাহলে পাসপোর্ট 3Rটা হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে না, আমি শুধু পাসপোর্টই করবো না, আমি স্টাম্পও করবো। তাহলে আমার স্টাম্পেরও দরকার আছে, তাহলে এটা আমার আর দরকার নেই। আচ্ছা, এখন দেখেন আপনি এখন এই পিএইচডি ফাইলটা ফিউচারের জন্য সংরক্ষণ করবেন। কিসের জন্য? ভবিষ্যতের জন্য। এখন আপনি জেপিজি ফাইলটা তো ডিলিট হয়ে যেতেও পারে, হ্যাঁ? তাহলে এখন আপনি এটা কি করবেন, এইটাকে কন্ট্রোল শিফট এস দিয়ে এই যে জেনারেলি যে ফরম্যাটটা থাকে এটাই রাখবেন, এটা কখনো চেঞ্জ করবেন না। আমি যদি কখনো ফটোশপ ফাইল সেভ করতে চাই এবং ফিউচারে যত ডিজাইন করব, যত কিছু করব, সব আমরা পিএইচডি ফাইল সেভ করি, তাহলে আমাকে অবশ্যই এটা পিএইচডি ফরম্যাটেই রাখতে হবে। রেখে এখানে আমি নামটা চেঞ্জ করে দিলাম 3R, লিখে আমি ডেস্কটপে সেভ করলাম, সেভ করে দিলাম। তাহলে কি হলো, ডেস্কটপে আমার 3R নামে একটা পিএইচডি ফাইল আসবে। এই যে ফাইলটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফটোশপ ফাইল। এখন আমি যদি ফিউচারে যদি মনে করেন আমার এটা আবার প্রয়োজন, আমি আবার ডাবল ক্লিক করবো, ফটোশপ দিয়ে আবার ওপেন হয়ে গেল। ফটোশপ ফাইলকে ডাবল ক্লিক করলে অথবা ওপেন করলে ফটোশপ দিয়ে ওপেন হবে, জেপিজিকে কিন্তু ফটোশপ দিয়ে ওপেন হবে না, ওটাকে দেখাই দিতে হয় যে আমি ফটোশপ দিয়ে ওপেন করবো। কিন্তু পিএইচডি ফাইলকে অটো, পিএইচডি ফাইল ওপেন করলেই ফটোশপ দিয়ে ওপেন হবে। আচ্ছা, তাহলে এটা গেল। এরপর আমি চাচ্ছি যে না, আমি পাসপোর্ট স্টাম্প সব একসাথে করবো। তাহলে সেক্ষেত্রে আমাকে করতে হবে 4R, কারণ 3R এর মধ্যে জায়গা নেই। এখানে কি জায়গা আছে? আর এখানে ঢুকানোর জায়গা আছে? জায়গা তো ব্লক। তার মানে কি আমার এটা দিয়ে হবে না, এখন আমাকে করতে হবে কি 4R। তাহলে 4R এর সাইজ কত? 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি। এখন সেটা আপনি ইচ্ছা মতো, আপনি হাইটও 6 নিতে পারেন, উইডও 6 নিতে পারেন, আপনার ইচ্ছা, যেটাই করেন না কেন ওই 4Rই হবে। সেক্ষেত্রে একটা হবে ল্যান্ডস্কেপ, একটা হবে পোর্ট্রেট। এই তাহলে 6/4 দিলাম, আর রেজলিউশন দিলাম 300 দিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। ওকে, তাহলে এখন দেখেন এই যে সাইজটা আসলো, এটা হচ্ছে 4R। এখন আমি কি করবো, এখানে প্রথমে কি ঢুকাবো, পাসপোর্টগুলো ঢুকাবো। তাহলে একটা পাসপোর্ট ছবি নিয়ে আসলাম, আসলো। আমি একটু ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে নেই, আমার বুঝতে সুবিধা হবে। আচ্ছা,
তাহলে এইখানে আমি এটা ঢুকলাম, হ্যাঁ থাকলো একটা। এইভাবে করে আমি মনে করেন যে এটাকে আরো কপি করবো। আচ্ছা, এখন একাধিক এইরকম লেয়ারকে আপনি যদি কপি করতে চান তাহলে একটা হচ্ছে যে ডুপ্লিকেট করতে পারি, আরেকটা কাজ করতে পারি ফটোশপে ইলাস্ট্রেটরে আপনি যদি কোনো একটা অবজেক্টকে ডুপ্লিকেট করতে চান, লেয়ারকে না, আপনি অবজেক্টকে ডুপ্লিকেট করতে চাচ্ছেন, অথবা এইখানকার ইমেজটাকে আমি আরো ডুপ্লিকেট করতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমি যদি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরি, অল্টার চেপে ধরে যদি এভাবে ড্রাগ করি তাহলে সেটা কপি হয়। অল্টার চেপে ধরে যদি মুভ টুলে থাকা অবস্থা, আপনি মনে রাখবেন সবসময় আমরা কিন্তু মুভ টুলে আছি, অন্য কোনো টুলে নাই, মানে সবসময় আপনাকে মুভ টুলে থাকতে হবে। আপনি যদি এইখানে এটা থাকেন, এখন দেখেন আপনি অল্টার চেপে ধরে কাজ করেন, কাজ হবে না। আমি টানতে যাচ্ছি, কাজ হবে না, ও কাজ করবে না, কারণ আপনি এখন কি সিলেক্ট করে রাখছেন, রেক্টেঙ্গল মার্কেট টুল করেছেন, তাহলে এটা থাকা যাবে, আমাকে মুভ টুলে থাকতে হবে। তাহলে মুভ টুলে থাকা অবস্থায় আমি যদি এই লেয়ারটাকে অথবা এই অবজেক্টটাকে, এটা লেয়ার কিনা আমি জানি না, আমি জানি যে এটা একটা অবজেক্ট, এই অবজেক্টটাকে আমি কি করবো, ডুপ্লিকেট করবো, আর একটা বানাবো। তাহলে সেক্ষেত্রে আমি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে যদি আমি টানি তাহলে একটু কপি হবে। আচ্ছা, কপি হওয়ার সময়, টানার সময় আপনি যদি শিফট চেপে ধরেন তাহলে না, দ্রুত হবে না, তাহলে কি হবে, সে অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে, অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে। আপনি যদি শিফট ছেড়ে দেন, ছেড়ে দিচ্ছি দেখেন নিচে আসতেছে। অল্টার কিন্তু চেপে ধরে রাখছি, অল্টার কিন্তু ছাড়ি নেই। এখন যদি আমি শিফটটা ধরি তাহলে কি হবে, হ্যাঁ অল্টার শিফট চেপে ধরে যদি, না প্রথমে অল্টার ধরে টানবেন, অল্টার শিফট চেপে ধরে একবারে চেপে ধরে টানলে কিন্তু কপি হবে না, মানে অল্টারটা ধরে একে টানবেন, একটু সমান একটু টানবেন, তখন আবার শিফট চেপে ধরবেন। এই যে আমি মনে করেন যে এটাতে ক্লিক করছি, অল্টার চেপে ধরছি, এই যে একটু টানলাম, টানার সময় শিফট চেপে ধরবো, তাহলে কি হবে, সে এখন স্টেট আসবে, কারণ আমাকে তো স্টেট নিয়ে দিতে হবে। তাহলে এইভাবে এখানে রাখলাম। আরও একটা দরকার, আবার অল্টার চেপে ধরে টানলাম, তাহলে তিনটা হয়ে গেলো। এখানে আর একটা বসতেছে না, বসতেছে না, অল্টার চেপে ধরে এখানে আর একটা বসাবো, এখানে আবার বসতেছে না, তাহলে এক কাজ করি, ট্রান্সফর্ম করি, এবং ট্রান্সফর্ম করে বড় ছোট করে দেখাইলাম, তাই না, ট্রান্সফর্ম করে আবার রোটেটও করা যায়। আপনি যদি কোনো কিছু রোটেট করতে চান তাও ট্রান্সফর্ম করতে হবে, বড় ছোট করতে চান তাও ট্রান্সফর্ম করতে হবে, মানে এই ট্রান্সফর্মের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু করতে হয়। রোটেট করা মানে কি, অবস্থার পরিবর্তন ঘটানো, তাহলে আমাকে রোটেট করতে গেলেও ট্রান্সফর্ম করতে হবে। এখন আমি চাচ্ছি যে এইখানে যেহেতু এইভাবে বসতেছে না, তাহলে এক কাজ করি, আমি ইমেজটাকে যদি একটু ঘুরাই দিই, কারণ আমার ইমেজ থাকলেই হলো, এখানে সোজা বাঁকা কিভাবে আছে সেটা ফ্যাক্ট না। এখন আমি দুইভাবে করতে পারি, একটা হচ্ছে ম্যানুয়ালি করতে পারি, আর একটা হচ্ছে যে আমি এইভাবে করে করতে পারি। এইভাবে করে আমি যদি কর্নারে যদি এইভাবে করে ঘুরাই তাও ঘুরে যাবে। তবে আমরা সেভাবে না করে আমরা যদি স্মার্টলি করি, রাইট বাটন ক্লিক করে রোটেট 90 ডিগ্রি ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। আমি যদি অ্যান্টি ক্লক দিই তাহলে অটোমেটিক ঘুরে যাবে, আর আমি যদি ক্লকওয়াইজ দিই তাহলে কি হবে, সে এই দিকে ঘুরবে, যেদিকেই হোক থাকলেই হলো, একদিক থাকলেই হলো। আমি অ্যান্টি ক্লক দিলাম, আবার অ্যান্টি ক্লক দিলাম, এই যে তাহলে এটা থাকলো এখানে। এখন দেখেন আমি যদি এটাকে এইখানে বসাই, জায়গা বের হয়ে হলো না, কাটারও জায়গা আছে, এই যে কাটারও জায়গা আছে, এখানে একটা গ্যাপ আছে, বসাই নিলাম, এরোকে দিয়ে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিলাম, তাহলে আমার কাছে এখন এই জায়গাগুলো ফাঁকা আছে। হ্যাঁ, এখন আমি কি করলাম, ফাইল থেকে গিয়ে প্লেস ইমবেডে গিয়ে ওই স্টাম্প যে ছবিগুলো আছে, স্টাম্প, এই যে স্টাম্প, এগুলাকে নিয়ে আসলাম, এই যে এগুলাকে নিয়ে এসে এখানে আমি এখানে বসাবো, আবার অল্টার চেপে ধরে বসাইলাম, অল্টার চেপে ধরে বসাইলাম, অল্টার দিয়ে এখানে নিয়ে গেলাম। হ্যাঁ ঠিক আছে, বেশি কিপটেমি করার দরকার নেই, যে করা যায় ওটাই মেলা। এতদিন তো বেশি বেশি করতেছিলাম, এখন আবার আরো বেশি পাইতে মন চায়, এটাই আমাদের ধর্ম, ঠিক আছে। এই যখন সব কিছু হয়ে গেল এইটুকুই থাক। এখন আপনি কি করেন, এই ছবিটাকে সেভ করেন, আবার সেভ করেন, সেভ অ্যাসে গিয়ে ডেস্কটপে যান। আপনি যেহেতু যখন এটা প্রিন্টের জন্য নিয়ে যাবেন, অবশ্যই জেপিজি নিয়ে যেতে হবে, ওরা কিন্তু পিএইচডি ফাইল দিয়ে করবে না, ওরা জেপিজি ফাইল চাবে। জেপিজি গিয়ে আপনি এখানে লিখে দেন 4 আর লিখে সেভ দেন, তাহলে ওকে দিয়ে দেন। এই যে আবার ডেস্কটপে যা দেখেন 4 আর নামে যে এই যে ফাইলটা আপনার কাছে থাকলো জেপিজিটা, এটা আপনি আমার প্রিন্টের করে নিয়ে যান, তাহলে আপনি এটাতে প্রিন্ট করে নেবেন, 60 টাকা নেবে, আপনি বের করে নিয়ে এসে এগুলো আপনি কেসি দিয়ে সুন্দর করে কেটে নেন। তাহলে দেখেন 4টা পাসপোর্ট হইলো, আর এদিকে 6টা স্টাম্প হইলো 60 টাকা, ঠিক আছে। 60 টাকা দিয়ে এতগুলো ছবি আপনার প্রিন্ট হয়ে গেল, সে কোনো কিছুই বলবে না। আপনি শুধু যান, যে কোনো ল্যাব, আপনি আনন্দতে যান, তারপরে স্পন্দনে যান, যে কোনো ল্যাবে যাবেন, যে পেনড্রাইভ দেবেন যে আমার ছবি ওয়াশ করে দেবেন, কোনো বলবেও না, আপনাকে বলবে কটা ছবি, যে এটা কয়টা। আপনি যদি একটা নিয়ে যান তাহলে বলবে যে একটা তো আমরা প্রিন্ট করি না, কমপক্ষে 2টা 3টে করতে হয়, তো 3টা করতে হয়, আপনি বলবেন এটা 3টা করে দেন, তাহলে 3 7 21, এটাই 3টা কপি করে দেবে, 3 7 21, তাহলে আপনাকে 3 4 12 কপি পাসপোর্ট, 3 6 18 কপি স্টাম্প, 20 টাকাতে আপনার এতগুলো ছবি হয়ে গেল, বুঝে গেল। তাহলে আপনি আপনারা এখন নিজেদের প্রয়োজনে এটা করতে পারবেন না,
তো এটা কাজে লাগবে না? কাজে লাগবে। তার মানে এটা খুব মানে কাজে লাগে আমাদের প্র্যাকটিক্যাল নিজেদের জন্য এই জিনিসটা লাগে। তাহলে এইখানে আমরা ওই ক্রোপের ব্যবহার করতে গিয়ে এখন এখানে আমরা ক্রপ টুলের ব্যবহার করতে পারতাম, কিন্তু ক্রপ দিয়ে করলে অনেক ঝামেলা হতো, আপনাদের ক্ষেত্রে এটা বুঝতে প্রবলেম হইতো। যেটা দেখালাম এটা খুব ইজি হয়ে আমরা চাইলে ইয়ে করতে পারতাম, ওই মূল ইমেজ থেকে ক্রপ সিলেক্ট করে 1.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি কেটে নিতে পারতাম, কিন্তু সেটা করলে কি হতো, পারফেক্ট রেজাল্ট আসতো না। ইমেজটা একদম সুন্দরভাবে যতটুকু আমরা এই পাসপোর্টটা দেখতে এত সুন্দর লাগতো না। সেজন্য আমি ওইটা দিয়ে না দেখায় অন্য ওইতে দেখাই দিলাম। ওকে, বুঝা গেল কি? পারবেন তো এটা বানাইতে? প্রত্যেকে যেটা করবেন, আজকে আমরা আপনাদের একটা গ্রুপ খুলে দেব। শুনেন, যেটা বলি মনোযোগ সহকারে শোনেন। আজকে আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ হবে, মেসেঞ্জার গ্রুপে আপনাদেরকে অ্যাড করা হবে। আর যে যে কাজগুলো আপনাদেরকে বলবো গ্রুপে শেয়ার করতে, আমাদের একটা গ্রুপ আছে, ডিজাইন গ্রুপ আছে, ইনোভেটিভ আইটি একটা ডিজাইন গ্রুপ আছে। আপনারা যাদের ইন্টারনেট আছে এই মুহূর্তে, তারা যেটা করবেন, ডিজাইন যে কোনো কাজই করেন না কেন সেই গ্রুপে শেয়ার করবেন। এটাকে আপনারা নেগেটিভ অর্থে নেবেন না, মনে করেন যে আমার কাজ আমি শেয়ার করবো কেন। মনে রাখবেন, আপনি যদি ডিজাইন সেক্টরে কেরিয়ার করতে চান, মানুষকে জানাইতে হবে যে আপনি ডিজাইনার। আপনি যদি না জানান, লাভ নেই। আপনাকে মানুষকে জানাইতে হবে। যত বেশি মানুষকে আপনি জানাবেন, আপনার তত বেশি কাজ হবে। ঠিক আছে? আপনি এখন মনে করেন ডিজাইনার, আপনি কাউকে বলেন না, বাড়ির আপনার বড় ভাইও জানে না, ছোট ভাইও জানে না, লাভ কি? ও বাইরে থেকে মানুষের কাছ থেকে কাজ করে নিয়ে আসতেছে। বিষয়টা বোঝেন। আপনি একজন ডিজাইনার, কিন্তু আপনার চাচাতো ভাই জানে না। এখন সে কি করলো, একটা ডিজাইন মানুষের কাছ থেকে টাকা দিয়ে করে নিয়ে আসলো, কিন্তু সে যদি জানতো যে আমার ভাই ডিজাইনার, তাহলে আপনার কাছ থেকে করে নিতে পারতো। এখন প্রবলেম যেটা হয়, এই ক্ষেত্রে আবার যেটা ঝামেলা হয়, আর সে ফ্রি করে নিয়ে যায়। এখন আমাদের আবার সেই সময়টা আবার হয় না। সেই কারণে আমরা আবার মানুষকে বলি না। এটা গেলো লোকাল ক্ষেত্রে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে এটা পাবলিশ করতে হয় এই কারণ হচ্ছে যে আমরা যখন ফিউচারে মার্কেট প্লেসে কাজ করব, তখন আপনি যে কাজ করেন সেটা অন্য মানুষ জানবে কিভাবে? ধরেন আপনি ফাইবারে আপনার একটা গিগ আছে, অথবা ফ্রিল্যান্সারে আপনি কাজ করেন, আমেরিকান লোকটা জানবে কিভাবে যে আপনি কাজ করেন? সে আপনাকে পাবে কোথায়? তখন আমাদেরকে যেটা করতে হয়, এই সোশ্যাল মিডিয়াগুলোতে আমাদেরকে এইগুলো শেয়ার করতে হয়, কাজ শেয়ার করতে হয়। আমরা সুন্দর সুন্দর ডিজাইন করে সেখানে শেয়ার করি। ফেসবুকে শেয়ার করতে হয়, টুইটারে শেয়ার করতে হয়, লিঙ্কডইনে শেয়ার করতে হয়, পিন্টারেস্টে শেয়ার করতে হয়, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে। মানে এতদিন আমরা ফেসবুক ইউজ করছি বিনোদনের জন্য, আর আমরা যখন কাজ শিখে যাব, তখন ফেসবুকটাকে আমরা ইউজ করব আমাদের প্রফেশনাল কাজের জন্য, আমাদের ইনকামের জন্য। তখন কিন্তু আর ফেসবুক আমাদের বৃথা না। ঠিক আছে? যেমন এখন যদি আমি আমার কথা বলি, আমার ফেসবুক থেকে টাকা আসে। ঠিক আছে? আমার ফেসবুক থেকে টাকা আসে। আগে কি তা আসতো না। ফেসবুক দিয়ে বিষয়ে পোস্ট, এটা লাইক, কমেন্ট, শেয়ার, এটা। কিন্তু এখন কোনোখানে কোনো কমেন্ট করি না, কোনো পোস্ট করি না, শুধু আমার কাজের পোস্টগুলো করি। তার মানে কি, ফেসবুক এখন আমাদের একটা ইনকামের একটা মাধ্যম। সেম ভাবে আপনারা যখন এই কাজগুলো করবেন, আপনাদেরকে একটু শেয়ার করতে হবে, শেয়ার করবেন। আর আমাদের যে গ্রুপটা আছে, গ্রুপে আপনাদেরকে অ্যাড করে নিয়ে নেবো। আপনারা যে কাজেই করেন না কেন, সেটা হোক সুন্দর হোক অসুন্দর, শেয়ার করবেন। যদি সুন্দর না হয়, তাহলে আরেকজন কমেন্ট করবে আপু এটা সুন্দর হয়নি, এটা এই জায়গা ঠিক করেন। আপনি তাহলে আপনি বুঝবেন যে আসলে তো আমার কাজ ভালো হচ্ছে না, মানুষ বলতেছে যে না সুন্দর হয়নি, আরো ভালো করার একটা চেষ্টা করবেন। এই কারণে শেয়ার করতে হয়। তো এগুলো আমরা ধাপে ধাপে সব শেয়ার করবো। আচ্ছা, তাহলে যেটা করবেন যে এই যে ছবিগুলো করবেন, এখন এই জিনিসটা আপনার কাছে আমার পিএইচডি ফাইল দেখার কোনো প্রয়োজন নেই। এই কাজটা আপনারা কি করবেন, আমাদেরকে মেসেঞ্জারে দেখাবেন যে ভাই আমি এই যে নিজের কাজটা করছি। তাহলে কি হবে, কারণ কি, আমি যদি এই জিনিসটা দেখার জন্য নেক্সট ক্লাসে সবারে পেন ড্রাইভের থেকে নেই ফাইল আর ওপেন করিয়া দেখি, তাহলে ওই দিনে ক্লাস শেষ। মানে আমার হোমওয়ার্ক দেখতে আমাদের একটা ক্লাসে অর্ধেক সময় মিস চলে যায়। তবে কিছু কিছু সময় আবার দেখতেই হবে, ক্লাস না হোক ওটা দেখতে হবে। কিন্তু এটার জন্য আমার একটা ক্লাস নষ্ট করার দরকার নেই। তাই বলে আবার আপনি করবেন কি করবেন না সেটা কিভাবে বুঝবো? সেই জন্য আপনি কি করবেন, মেসেঞ্জারে আমাদেরকে দেখাবেন ইমেজ, কাজ করে মেসেঞ্জারে ইমেজ দেবেন যে ভাই আমি করছি। তাহলে এইটা হোমওয়ার্ক আপাতত মাপ, পিএইচডি ফাইল দেখাইতে হবে না। কিন্তু নেক্সটে যে কাজগুলো আবার দেবো, তখন কিন্তু পিএইচডি ফাইল দেখবো। একদম এসে বলবো যে সবার আগে পেন ড্রাইভ জমা দেন, সবার পেন ড্রাইভ দেখবো, কাজ দেখবো, তারপরে নতুন করে আবার কাজ শুরু করবো। ওকে, এই তাহলে আপনারা মোটামুটি এখান থেকে 3R, 4R, পাসপোর্ট, স্ট্যাম্প শিখে গেলেন। সেম ভাবে যদি কোনো চাকরির জন্য যদি কোনো নির্দিষ্ট সাইজ থাকে, সেটাও বানাইতে পারবেন না? কি পারা যাবে তখন নাকি? পারা যাবে না। মনে করেন যে আপনাকে এখন বললো যে আপনার একটা ছবি লাগবে 400 পিক্সেল বাই 400 পিক্সেল, তাহলে আপনি এখন চলে যান কন্ট্রোল এনে যে পিক্সেল দেখাই দেন, এখানে দিয়ে দেন 400, এটাও 400, এটা আপনি 300 করে দেন, দিয়ে ক্রিয়েট করেন,
এই যে 83 এখন আপনি কি করেন, আপনার কাছে যে ছবিটা আছে, ধরেন আপনার কাছে কি আছে, মূল ছবিটা রাখবেন আর কি, এগুলো তো নির্দিষ্ট সাইজ। তারপর আমরা পাসপোর্টটাকে নিয়ে গেলাম, এই যে দেখেন এটা কি হয়, পাসপোর্ট সাইজটা তো ছোট, আর মূল যে ইমেজটা ছিল সেটা বড়, মূল ইমেজটা থাকলো। তাহলে আপনি কি করলেন, এটাকে এখন এইভাবে করে, মূল ইমেজটা থাকলে ভালো হইতো, এইভাবে করে অ্যাডজাস্ট করে দিলেন, দিয়ে সেভ করলেন। সেভ করে এখন এই ফাইলটাকে আপনি প্রিন্টের ভিতরে নিয়ে গিয়ে চাকরি পরীক্ষার সময় মানে যেখানে আবেদন করবেন সেখানে নিয়ে গেলেন, তাহলে সে অ্যাডজাস্ট করে দিয়ে দিল। তাহলে আর এটার জন্য এক্সট্রা টাকা দেওয়া লাগলো, নাহলে আবার ওই দোকানদারগুলোকে এক্সট্রা টাকা দেওয়া লাগে, ছবি সাইজ করে দেবেন 10 টাকা 15 টাকা 20 টাকা দেয়। আচ্ছা, এইভাবে করে আপনি তাহলে আমরা যে কোনো ধরনের সাইজ করতে পারবো না? পারবো। তাহলে ডকুমেন্ট সেট আপ শিখলাম আমরা, কয়েকটা টুলের ব্যবহার শিখলাম মোটামুটি। আজকে আর বেশি নিব না, আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট দিন আমরা আলোচনা করব এখান থেকে আরেকটা জিনিস আছে। আচ্ছা, আরেকটা জিনিসের ব্যবহারটা দেখে দিই, তাহলে ক্রপ টুলের ব্যবহারটা শেষ হয়ে যাবে, এটা শেষ করে দিই। আরেকটা ব্যবহার আছে পার্সপেক্টিভ ক্রপ টুল। এইটার একদম খুব প্রয়োজন হয় না আমাদের, মানে আমাদের সাহায্য করে এই টুলগুলা। ধরেন আপনার কাছে একটা ইমেজ আছে, একটু 3D ইমেজ, মানে একটু বাঁকা ইমেজ, একটু ধরেন হেলানো ইমেজ, তো তখন আমরা ওইটার অ্যাকচুয়াল ভিউটা পাই না, বুঝতে পারি না অনেক সময়। এখন ধরেন এইটা একটু বাঁকানো ইমেজ, এ ধরনের অনেক প্রয়োজন পড়ে আমাদের, যে এটা যদি আমার স্টেট হইতো তাহলে আমি এটা ভালোভাবে বুঝতে পারতাম যে ডিজাইনটা কিভাবে করছে। অনেক সময় আমরা অনেক ইমেজ পাই, যে ইমেজগুলো থেকে আমরা ডিজাইন প্র্যাকটিস করার জন্য আমরা কপি করি, ডিজাইন কপি করি, মানুষের ডিজাইন কপি করি। এখন আমি একটা ডিজাইন পাইছি, সেই ডিজাইনটা এইভাবে হেলানো, আমি এখন বুঝতে পারতেছি না আসলে কিভাবে সেই ডিজাইনটা করছে। তখন আমাদেরকে যেটা করতে হয়, এই ইমেজটাকে একটা যদি আমি ফ্রন্ট ভিউয়ে নিয়ে আসতে পারতাম, একদম সামনাসামনি যদি ভিউটা আসতো তাহলে আমাদের সুবিধা হতো। তখন আমরা কি করতে পারি, এই পার্সপেক্টিভ ক্রপ টুলটা ইউজ করতে পারি। যদিও এটার আরও ব্যবহার আছে, তবে এটার আমাদের ক্ষেত্রে এটার তেমন কোনো ব্যবহার লাগে না। এটা যেটা করতে পারি, আমাদেরকে যেটা করতে হবে, সুন্দর করে ওই যে ইমেজটা আছে সেটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। 4টা ক্লিকে সেটা সিলেক্ট হয়। তো একটা ইমেজের সবসময় 4টা বাহুই থাকবে, 4টা প্রান্তই থাকবে। এর একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, হ্যাঁ, আপনি যে সুন্দর করে সিলেক্ট করবেন। এখন দেখেন যে এই জায়গাটা একটু বাড়তি হয়ে গেছে, কন্ট্রোল চেপে ধরে কি করতে পারেন, এইটাকে ঢুকে অ্যাডজাস্ট করে দিলেন, এই যে অ্যাডজাস্ট হয়ে গেছে না। আচ্ছা, আবার এটাকে হ্যান্ড টুল দিয়ে টেনে নিয়ে আসেন। এই টুলের ব্যবহার থাকা অবস্থায় আপনি যতক্ষণ না মুভ টুলে যাবেন ততক্ষণ এটাকে সরাইতে পারবেন না। তাহলে এখন সরানোর দরকার আবার আমার, তো সরাইতে গেলে যেটা করতে হবে, আমাকে এটাকে যদি আমার হাত হইতো, আমি হাত দিয়ে যদি সরাইতে পারতাম, সেই জন্য ফটোশপে একটা টুল আছে হ্যান্ড টুল। এটা যদি কিবোর্ড থেকে স্পেস বারটা চেপে ধরি, হ্যান্ড টুল হয়ে যায়। দেন হ্যান্ড, এই যে হাত, এই যে হাত, স্পেস বার চাপলাম, হাত হয়ে গেল, ছেড়ে দিলাম আমার ওই পার্সপেক্টিভ ক্রপ টুল। আমি আমার হাত দিয়ে কি করলাম, এটাকে একটু সরাই নিয়ে আসলাম, নাহলে তো আমি দেখতেই পারতেছি না, এটা তো ভিতরে ছিল। এই যে নিয়ে আসলাম। আবার আমি কি করলাম, কন্ট্রোল চেপে ধরে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিলাম, মানে একটু নিখুঁত করলে ভিউটাও আমি নিখুঁত পাবো। হ্যাঁ, ওকে, মোটামুটি হ্যাঁ হয়ে গেল। এভাবে সিলেক্ট করলাম, জুম আউট করলাম, করে এখন আমি যদি ইন্টার দিই তাহলে এটা কি হবে, ফ্রন্ট ভিউ চলে আসলো। ওই যেটা অ্যাঙ্গেলে ছিল সেটা কিভাবে আসলো, ফ্রন্ট ভিউ চলে আসলো, আমি এখন সোজাভাবে দেখতে পাচ্ছি। ওইটাকে হচ্ছে বলা হয় পার্সপেক্টিভ ক্রপ, মানে এইভাবে 3D আকার থাকে, বাঁকানো আকারে যদি কোনো কিছু থাকে সেটাকে আমি ক্রপ করব, আবার সেটা সোজা হয়ে যাবে। ঠিক আছে, এই ধরনের ছোট ছোট কাজের ক্ষেত্রে আমরা এইগুলোর সাহায্য নেই। আমার এটা দিয়ে আর তেমন কোনো অন্য কোনো কাজের ক্ষেত্রে আমাদের লাগেনি, এখন পর্যন্ত লাগেনি, শুধু এই ধরনের কোনো কিছুর জন্য আমাদের লাগে, সেই কারণে এটা দেখাই নিলাম। তাহলে মোটামুটি এই পর্যন্ত শেষ। তাহলে নেক্সট দিন আমরা আইড্রোপার টুল নিয়ে কথা বলবো, আরও যে অন্যান্য টুলগুলো সেটা নিয়ে কথা বলবো। আইড্রোপার টুলটা পরবর্তী টুলগুলো ইম্পর্টেন্ট। এই তাহলে মোটামুটি আজকে আমরা যেটা শিখলাম, আমরা ল্যাসো টুলের ব্যবহারগুলো শিখলাম, কুইক সিলেকশন, ম্যাজিক ওয়ান টুল, ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল, এগুলোর একদম জেনারেল ব্যবহার, খুব ইজি, এগুলোর ব্যবহার আমরা শিখে ফেললাম। আজকে এই পর্যন্তই থাকবে, নেক্সট দিন আমরা